জি। আসসালামু আলাইকুম সবাইকে। ইন্সপায়ারিং বাংলাদেশের নিয়মিত পডকাস্ট দ্য ইন্সপায়ারিং শো চলো বাংলাদেশের 19তম এপিসোডে আজকে আমরা আজকে একটি খুবই পবিত্র একটি রাত, এবং আমাদের এই রাতে কিন্তু আমাদের দুইজন অসাধারণ মানুষকে আমাদের সাথে পেয়েছি বরাবরের মতো। আমাদের সাথে আজকে আছে প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, এবং আমাদের সাথে আছে আমাদের খুবই পরিচিত কাজী এ মাহমুদ, টেডেক্স স্পিকার এবং ইন্টারন্যাশনাল ট্রেনার। এবং কাজী স্যারকে চেনে না এই ইউথ ওরিয়েন্টেড প্ল্যাটফর্মে কেউ নেই। সো আপনাদের দুইজনকে স্বাগতম আমাদের ইন্সপায়ারিং শো চলো বাংলাদেশে। স্যার কেমন আছেন সবাই? ধন্যবাদ ফাহাদ। হ্যাঁ, জি প্রথমে আমি কাজীকেও ধন্যবাদ জানাচ্ছি এবং ফাহাদকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই করোনা কালে আমরা সবাই মানে লকডাউনের মধ্যে আবার এই পবিত্র শবে কদরের রাত্রিতে একটু সময় বের করে আমরা নিজেরা কিছুক্ষণ কথা বলবো, সেই সুযোগ করে দেওয়ার জন্য ইন্সপায়ারিং বাংলাদেশ চলো বাংলাদেশের নামে যে প্রোগ্রামটা, সেই সাথে আমি আশা করি যে তোমরা নিজেরাও ভালো আছো এবং কাজীও ভালো আছে এবং সবাই যার যার জায়গায় অনেক কাজ এই লকডাউনের মধ্যে করছে। জি। সো কাজী স্যারের কাছে আমি ফেরত যাব। স্যার, এই লকডাউনের মধ্যে বাসায় বসে আছেন নিশ্চয়ই, কিভাবে আপনি আপনার রেগুলার কাজটা করছেন যদি আপনি একটু বলেন। আপনি যদি আমার কারেন্ট প্রফেশন জানেন, একসময় তো নর্থ সাউথ ইউনিভার্সিটি টিচার ছিলাম। যেই বছর নর্থ সাউথ শুরু হয়, জয়েন করি 2001 সালে চলে যাই। সেইভাবে আমার দুঃখ যে আমি হান্নান ভাইকে পাইনি, প্রফেসর ডক্টর আব্দুল হান্নান চৌধুরী, হু ইজ নাও দ্য ভাইস চ্যান্সেলর অ্যান্ড ভেরি রেপুটেড ওয়ান, সারা ওয়ার্ল্ড চষে বেড়াচ্ছেন। তো ওনার সাথে অনেক আগে থেকে পরিচয় ওই হলে ভালো হতো। তারপরে বলবো, যেই দিন ওনার সাথে আমার প্রথম পরিচয়, আমি না বলে পারছি না কনটেক্সটে, the way he welcomed me, he made me feel like I did something at NSU. Well, I did, but people don't recognize. এটা একটু মনে রাখবেন। এটা আমরা ফর্মার হয়ে গেলে, এটা একটা কারো দোষ দেওয়ার নাই। আমার কোম্পানিতে যারা ফর্মার ছিল, আমি কি তাদেরকে বিরাট কিছু করছি? অসুবিধা নাই। But I am saying he won my heart. He আমার না, আজকে বোধহয় ওনাকে একা নিয়ে করাই বিরাট হতো আর কি। আমি এডিশনাল, আমি বলবো আর কি। সো ইটস সাচ এ প্লেজার। আমি কাজ করছি ট্রেনিং এ, হঠাৎ দেখলাম আমার ঈদের আগ পর্যন্ত দেখলাম খুব বিজি, এমন ডেট খুঁজে পাচ্ছি না। কিছু ক্লায়েন্টকে বললাম যে পরে করতে পারবো, মানে ঈদের পরে এরকম। এবং আমার দুবাই প্ল্যান, তখন তখন মার্চ, হ্যাঁ মার্চের 21 তারিখে দুবাইতে যাব। আফগানিস্তান থেকে হাই গভর্নমেন্ট অফিসিয়ালরা ট্রেনিং করতে দুবাইতে আসবে। আর আমি সেকেন্ড সাইকেল, ফার্স্ট সাইকেল গত বছর অগাস্ট। এগুলো বলছি এই জন্য যে সবকিছু রেডি, বাট ম্যান কি বলে প্রপোজেস অ্যান্ড নেচার, গড, ইউনিভার্স ডাজ হোয়াট ইট ডাজ, আর বললাম না তো। কিন্তু কিন্তু ভেরি ইন্টারেস্টিংলি, যেদিন ফার্স্ট বুঝলাম যে আহা, none of my plans are gonna work, হ্যাঁ, তো আমি জাস্ট আস্তে করে বললাম, না বোধহয় আমি কি মার্চ বললাম নাকি, হ্যাঁ এই এপ্রিলের 21 বোধহয়, আমি ভুল বলছি, মার্চের এপ্রিলের 21-এ আমার ছিল ওই ডেটটা। তো কিন্তু আমি একটু অদ্ভুত প্রকৃতির, এইভাবে আমি বলবো। অনেক আগে আমার একটা ট্রেনিং, আমি আমি বলি যে ফাইন্ড দি নেগেটিভ, না, ফাইন্ড দ্য পজিটিভ ইন দ্য নেগেটিভ। সো পিন সংক্ষেপ করলে হয় PIN, পজিটিভ ইন নেগেটিভ। সরি, তার মানে আমি যেটা বলার চেষ্টা করছি, আমি না খুব মজা করেই বলবো, ঠিক আছে, মাই গড দিস ইজ হ্যাপেনিং। এবং আমি জানি যে কোনো চ্যালেঞ্জের জন্য মাইন্ডসেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমার যা কন্ট্রোলে নাই, আমি কখনো ওগুলো নিয়ে চিন্তা করি না, কিন্তু আমার কন্ট্রোলে কি সেটা নিয়ে চিন্তা শুরু। মার্চের 26 তারিখের পরে কিন্তু ওয়েবিনার্স ফর বাংলাদেশ লঞ্চ করলো ফিউচার লিডার্স উইথ অ্যানাদার পার্টনার এবং BSDI, এবং আমরা কিন্তু এপ্রিলের 11তেই শেষ করে দিলাম 15টা। বাই দ্যাট টাইম যখন শুরু করেছে, আই মাস্ট টেক ক্রেডিট, ইউ আস্ক মি হোয়াট ডিড আই ডু, আই ওয়াজ অল webinars. So that's webinars for Bangladesh, fundraising, and paid it to an NGO. So এই যে একটা মাইন্ডসেট, যে নেগেটিভ থেকে পজিটিভ নিয়ে নেব, যেটার উপর কন্ট্রোল না, এটা চিন্তা করবো না, আর যা ছিল আমার হাতে করার শুরু করে দিয়েছি
অনলাইনে, এখনো করছি। রাইট। অ্যামেজিং। এবং যে জিনিসটা আমি শেয়ার করব, অনেক মানুষ কিন্তু আমাদের সাথে জয়েন করে ফেলেছে অলরেডি। তো যারা যারা জয়েন করেছে তারা যদি একটু লাইভটা শেয়ার করে দেয় তাহলে সবাই সবাই আমাদের এই কন্টেন্টটি দেখতে পারবে। কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই সংকটকালীন সময় আমরা যে বাসায় বসে আছি, বিভিন্ন ধরনের দুশ্চিন্তা, বিভিন্ন ধরনের ফ্রাস্ট্রেশন আমাদের মাঝখানে অটোমেটিক্যালি আসছে, এগুলোকে একটু যদি পাশে রেখে যদি আমরা ফিউচারের কথা চিন্তা করি, সামনে আমরা আরো কিভাবে আরো স্ট্রং ওয়েতে প্রিপারেশন নেব, ওগুলোর জন্যই কিন্তু আজকে ডিসকাশন। এবং আমাদের সাথে ডিসকাশনে আছে দুইজন অসাধারণ ব্যক্তিত্ব। তাদের তাদের যে এক্সপেরিয়েন্স, ওই এক্সপেরিয়েন্স এবং তারা যেই লাইনে কাজ করছে, তাদের ওই ধরনের তাদের স্ট্র্যাটেজিগুলো কিন্তু আমরা এই এই লাইভ পডকাস্টে আজকে শেয়ার করব। তো আমরা আবার হান্নান স্যারের কাছে ফেরত যাব। স্যার, আপনি প্রাইম এশিয়া ইউনিভার্সিটির একজন ভাইস চ্যান্সেলর, আপনাদের অনেক যে ইউনিভার্সিটি অনেক স্টুডেন্ট, এখন এখন যে লকডাউন, এই লকডাউনের মধ্যে আপনারা কি আপনাদের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে পারছেন নাকি এখন আপাতত অফ আছে? ধন্যবাদ ফাহাদ। আমি প্রথমে কাজীর কথার সূত্র ধরে একটু বলছি যে কাজীর সাথে আমার নর্থ সাউথ ইউনিভার্সিটিতেই পরিচয়, এবং যখন পরিচয় হয় তখন সে যখনই আমাকে প্রথম জানালো যে সে একসময় নর্থ সাউথের ফ্যাকাল্টি ছিল, তো আমার মনে আছে আমি তখন আমেরিকা থেকে এসেছি এবং আমি খুব কর্ম উদ্দীপনা নিয়ে কাজ করছি। আমার সাথে সাথেই মনে হয়েছে যে নর্থ সাউথ থেকে যারা শিক্ষকতা করে বেরিয়ে যায়, ট্রুলি জুয়েলরাই বেরিয়ে যায়, যাদের হাই কনফিডেন্স থাকে, যে যারা বাইরেও অনেক কাজ করতে পারে এবং দে আর সেলফ ড্রিভেন ইন্ডিভিজুয়াল, যারা কর্মক্ষেত্রে অনেক ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন করতে পারে। আমার মনে হয় আজকের আলোচনায় আমরা তিনজনেই যারা এখানে সম্পৃক্ত আছি, আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আমাদের অনেক কর্মকাণ্ড একসাথে করেছি। কাজী আমার সাথে অনেকবার ক্যারিয়ার ফেয়ার করেছিলাম। আমি 9 বার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার করেছিলাম এবং বাংলাদেশে প্রথম এসেই আমি জব ফেয়ার নামটা চেঞ্জ করে আজকে এই বিশ্ববিদ্যালয় যে লগোটা ইউজ করে নর্থ ক্যারিয়ার ফেয়ারে, সেটাও কিন্তু আমরা বানিয়েছিলাম এবং এটাকে আমি সবচেয়ে বড় আকারে আমরা নিয়ে গিয়েছিলাম। কাজী হ্যাজ বিন অলওয়েজ হেল্পিং আস ইন টার্মস অফ গিভিং ট্রেনিং and skill development and a leadership training to the students. I think wide variety of students from across the country, they were benefited from future leaders. So আমি সেটা থেকে আর প্রথম শুরু করতে চাই যে আমরা সবাই, ফাহাদ অলসো আমার সাথে অনেক কাজ করেছে এবং আমি তখনই দেখতে পেরেছি যে আমাদের এদের সবার মধ্যেই কিন্তু রিয়েল যে কনফিডেন্স থাকতে হয় একটা মানুষের, যে আমি একটা বৃত্তের মধ্যে না থাকলেও আমি বাইরে গিয়েও কিন্তু অনেক বড় হতে পারবো। সেটাই কিন্তু নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে যারা বেরিয়ে আসছে তারা কিন্তু আরো অনেক ভালো করেছে। তো সেই সুবাদে আমি যদি বলি যে আমরা যারা শিক্ষার সাথে সম্পৃক্ত আছি, তোমার প্রশ্নের সাথে আমি যদি এখন আসি, আমি সেখান থেকে বেরিয়ে আমি প্রভিসি ছিলাম একটা ইউনিভার্সিটিতে, এখন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে কাজ করছি। আমরা প্রায় 5000-এর উপরে স্টুডেন্ট নিয়ে আমরা এই লকডাউনে একটা অন্যরকম মোডে চলে গিয়েছি, যখন আমরা সবাই বলা বলি করছি, শিক্ষা অঙ্গনে যারা আমরা সম্পৃক্ত আমরা সবাই বলা বলি করছি দূরে থাকলেও আমাদের স্টুডেন্টদেরকে কাছে রাখতে হবে এবং সেটার একমাত্র উপায় হচ্ছে টেকনোলজির হেল্প নিয়ে আমরা তাদেরকে সম্পৃক্ত রাখবো। এবং আমার মনে আছে বিশ্ববিদ্যালয়গুলো লকডাউন হওয়ার আগেই আমি আমার সকল শিক্ষক এবং কর্মচারী সবাইকে নিয়ে আগেই মিটিং করেছি, যে আমি নিজে উপলব্ধি করতে পারছিলাম যে আমরা বোধহয় একটা ডিস্টেন্স মিজারে চলে যাব। আমাদের মিড টার্ম পরীক্ষা হয়ে গিয়েছিল কিন্তু তখনও ক্লাস চলছিল, যখন আমরা দেখলাম যে সারা বৈশ্বিক করোনার আক্রান্তে সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলো, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো একদম ভঙ্গুর অবস্থায় চলে আসছে, তখন আমি বাংলাদেশে বসে একটা বিশ্ববিদ্যালয় থেকে আমার ভাবনাটা ছিল এরকমই যে আমরাও কিন্তু এই প্রেসারে চলে আসবো এবং আমাদের এখন থেকেই ব্যাকআপ নেওয়া উচিত। এবং সেই ব্যাকআপ হিসেবে আমরা সকল শিক্ষক, কর্মচারী, কর্মকর্তাকে নিয়ে আমরা কিন্তু দূর শিক্ষণ, অনলাইন শিক্ষণ এবং ডিস্টেন্স মিজারে কি কি করা যেতে পারে সেই করণীয়গুলো আমরা অলরেডি ইম্পোজ করেছি ক্যাম্পাসে। আমরা সেগুলো করে সবাইকে আমরা কিন্তু দূরে সরে দিয়েছি এবং সবচেয়ে সুন্দর হয়েছে যে আমি অনেকগুলো প্রিডিকশন এবং অনেকগুলো এসাম্পশন নিয়ে আমার কলিগদেরকে কাজ করতে দিয়েছি অনলাইন শিক্ষার জন্য। সেই কাজগুলো আমার কলিগরা এখন বলে যে স্যার আপনি বলার অনেক পরে যখন ইউজিসি বা অন্যরা নীতিমালা দিচ্ছে বা বলছে, আপনি কিন্তু অলরেডি কিভাবে পরীক্ষা পদ্ধতি হবে, কিভাবে ক্লাসটা চালাতে হবে, কিভাবে ছাত্রদেরকে এঙ্গেজ রাখতে হবে, সেই বিষয়টা আপনি আগেই অনেক আগ থেকে বলেছেন। আমি এই কারণে বলেছি যে আমরা তো
কাজী যেরকম বিশ্বময় ভ্রমণ করে, আমি নিজেও কিন্তু টেকনোলজি নিয়ে গত কয়েক বছর কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আমি ব্যবসা প্রশাসনের শিক্ষক হলেও কিন্তু আমি টেকনোলজি, সায়েন্স এবং সারা পৃথিবী কিভাবে এগিয়ে যাচ্ছে সেই আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সহ অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো সেই আলোচনাগুলোর প্রেক্ষিতে আমরা কিন্তু ভেবেছি যে এখন বাংলাদেশ যেহেতু ডিজিটাল বাংলাদেশের একটা প্রত্যয় নিয়ে অত্যন্ত উদ্যমী হয়ে ইয়াংদেরকে সম্পৃক্ত করে কাজ করছে, আমি তখনই ভাবলাম যে আমাদের আর কোনো চয়েস নাই, আমরা তো শিক্ষক হলেও আমরা কিন্তু তরুণদেরকে নিয়েই কাজ করি। সুতরাং আমাদের সবচেয়ে বড় কাজ হবে যে আমরা তরুণদেরকে বা আমাদের ছাত্রছাত্রীদেরকে কখনো আমরা চাই না যে তারা লকডাউনে কোনোভাবে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ুক, যে তাদের সাথে কেউ নাই, তাদের সাথে বিশ্ববিদ্যালয় আছে, তাদের সাথে তাদের শিক্ষকরা আছে, তাদের সাথে তাদের কারিকুলাম আছে, তাদের সাথে তাদের ওয়ে অফ গোয়িং আছে ডিস্টেন্স মেজারে, সে ওয়ে অফ গোয়িংটা তারা লার্ন করবে, অ্যাডাপ্ট করবে। আমরা জানি যে আমরা এখন প্রযুক্তির ক্ষেত্রে অনেক কিছু ইম্পোজ করেছি এবং আমরা এটাও জানি যে আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে, সেই প্রতিবন্ধকতাগুলো আমরা কিন্তু চ্যালেঞ্জ নিয়েই কাজ করে মোটামুটি ভাবে আমি বলবো যে এই সেমিস্টারটা আমরা প্রায় শেষের পথে এবং আমরা সেমিস্টারটা শেষ করে ফেলবো। আমি বরাবর আমার শিক্ষকদেরকে বলেছি, ডু নট লিভ দেম বিহাইন্ড, তাদেরকে অলওয়েজ কানেক্টিভিটিতে রাখো। কি হবে পরীক্ষা বা পরীক্ষা আদৌ হবে কিনা, দিস ইজ নট দি ম্যাটার হচ্ছে আমরা তাদের সাথে প্রতিনিয়ত কথা বলবো, তাদের সাথে আমাদের যোগাযোগ থাকবে, এটা একাডেমিক লেসন হবে, তাদেরকে গাইডেন্সের ব্যাপার হবে, তাদেরকে সম্পৃক্ত রাখতে হবে, ওরা যেন মানসিক ভাবে কোনোভাবে বিচ্ছিন্ন না হয়ে যায়, যে তারা গ্রামে আছে অথবা তারা বিচ্যুত হয়ে আছে তাদের বিশ্ববিদ্যালয় থেকে অথবা শিক্ষাঙ্গন থেকে, সেটা কোনোভাবে করা যাবে না। কারণ এটা কিন্তু একটা হিউম্যান সাইকির ব্যাপার। আমাদের অনেক তরুণ আছে, এই তরুণরা যদি কোনোভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয় এবং তারা যদি ভাবে যে তারা পিছিয়ে যাচ্ছে, তারা যদি ভাবে তারা লুজার, তারা এই গ্লোবাল মানে প্যান্ডেমিকের জন্য তাদের উপর একটা মানে প্রেসার পড়বে এবং তাদের ক্যারিয়ারে একটা বাধা পড়বে, বরং সেটা না ভেবে তারা যদি এখন ভাবে যে বিশ্ব এখন অনেক এগিয়েছে এবং নিশ্চয়ই আমাদের যারা পূর্বসূরীরা আছেন ওনারা এমন কোন পদ্ধতি বের করবেন যেটার মাধ্যমে তারা সম্পৃক্ত থাকবে এবং তারা যেই পার্টটুকু লস করবে সেটাও কিন্তু আমরা কোনো না কোনো ভাবে আগামী দিনে কভার করে নেব। আমাদের মূল বিষয় হচ্ছে বাংলাদেশের এই তরুণ সমাজকে আমরা এঙ্গেজ রাখা। কাজের সাথে আমি যদি আবারও বলি, এখন স্কিলের কথা বলতে হবে, এখন ট্রেনিং এর কথা বলতে হবে, এখন এক্সট্রা অথবা ভ্যালু এডিশনের কথা বলতে হবে। এখন আগামী বিশ্বটা, করোনার পরবর্তী যে বিশ্বটা, সেটা যে একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড হবে, সেটা যে অনেক বেশি সামাজিক হবে, সেটা যে অনেক বেশি কেয়ারিং হবে, সেটা যে হওয়া উচিত যারা বঞ্চিত, যারা নিগৃহীত, যারা এই টেকনোলজি ডিভাইডে বিচ্যুত বা বিভক্ত হয়ে আছে অথবা ইকোনমিক ডিভিশনে তারা নিচে আছে, আমরা এই জায়গাগুলোকে অ্যাড্রেস করে সমাজকে, দেশকে এবং আমাদের পারিপার্শ্বিকতাকে এগিয়ে নিতে হবে। অসাধারণ, অসাধারণ স্যার যেটি বলেছেন ওটার সাথে আমি একমত হয়ে বলতে চাই যে এই সংকটকালীন মুহূর্তে কিন্তু আমরা নতুন কিছু অপরচুনিটির সন্ধান পেয়েছি, যে অপরচুনিটি গুলো কিন্তু এখন কাজে লাগানো হচ্ছে বা হওয়া উচিত। যেমন আমরা ডিস্টেন্স লার্নিং বা মনে করেন আমরা যে অনলাইনে বিভিন্ন ধরনের কোর্স বা বিভিন্ন ধরনের বিষয়ের সাথে যুক্ত হচ্ছি, কাজী স্যারের যে ওয়েবিনার ফর বাংলাদেশ একটি অসাধারণ উদ্যোগ। এগুলো কিন্তু মানুষ বাসায় বসে কিন্তু বিভিন্ন ধরনের বিষয়ের সাথে যুক্ত হতে পারছে এবং সবচেয়ে সর্বোপরি তাদের স্কিল সেট ডেভেলপমেন্ট করার যে সুযোগ ওটা কিন্তু তারা নিতে পারছে। আমি কাজী স্যারের কাছে আবার ফেরত যাব। তার যে নর্থ সাউথের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস ছিল ব্যাক ইন দোজ ডেজ, আপনি ওই সময় যদি একটু ফেরত যান, ওই সময় আপনাকে কি ইন্সপায়ার করতো? যেমন আপনি শুরুর থেকেই ছিলেন এবং আপনার অনেক স্টুডেন্ট দেখছে, সবাই আপনাকে সালাম দিচ্ছে, হান্নান স্যারকে সালাম দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে। সো স্যারের কোন কি ধরনের দেখে আনন্দিত, এটা কত ভাল লাগে। মানুষ দেখে অনেক সময় মুখ সরিয়ে নেয়, আর আমাদের দেখে ওনাদের ভালো লাগে, এটা তো বড় পাওয়া আমাদের। হোপফুলি আমরা এটা আর্ন করে নিয়েছি, এটা হলো একটা কথা। আমি বলবো যে বছর নর্থ সাউথ শুরু হয় আমি সেই বছরই জয়েন করি এবং একটা স্ট্যাটিস্টিক আমি বলি যে তখন ফরেন ফ্যাকাল্টি ছিল
সিনিয়র প্রফেসররা ছিল, কিন্তু টেকনিক্যালি আই ওয়াজ দ্য ফার্স্ট লেকচারার, মানে কোর ফ্যাকাল্টি বলতে তখন। সো ইন এ ওয়ে দ্যাট ইজ এ স্ট্যাটিস্টিক, ফার্স্ট প্রাইভেট ইউনিভার্সিটির ফার্স্ট ফুল টাইম কোর ফ্যাকাল্টি মানে লেকচারার। তো আমি এটা এখনো চেরিশ করি এই আইডিয়াটা। তো এখন সেখানে ঢুকলাম যখন, আমেরিকা, জাপান, নরওয়েতে পড়াশোনা করার পরে আমার ফার্স্ট চিন্তা হলো হোয়াট এ গ্রেট অপরচুনিটি আমি পেলাম। আমি আর কিছুই ভাবলাম না, আমি ভাবলাম যে নর্থ সাউথ ইউনিভার্সিটি আমাকে কত বড় একটা সুযোগ দিল। আমার প্রিভিয়াস টিচিং অভিজ্ঞতা নাই, ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট ওয়ার্কশপও করি নাই, কিন্তু থ্যাংক গড মেবি তারা বুঝেছিল যে আমার এনথুজিয়াজম আছে, আর কিছু না থাকুক। এবং আমি কাউকে নিরাশ করিনি মনে হচ্ছে এখন, ইফ আই লুক ব্যাক। যেমন আমি দেখলাম যে অন্যান্য ক্লাব আছে কিন্তু এন্টারপ্রেনারশিপ ক্লাব নাই, সাধারণত স্টুডেন্টরা ক্লাবের প্রপোজাল নিয়ে আসে। কিন্তু তখন আমি নিজে বললাম, ওই হান্নান স্যারের মতো বলতে হয়, উনি যেমন কেরিয়ার এত সাকসেসফুল, বাংলাদেশের একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, যে যাই বলুক, ইটস নট অ্যাবাউট ইউ, মানে ইটস ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট বাংলাদেশের জিনিস, নট ইটস নর্থ সাউথের না, এটা কিন্তু দেশের একটা জিনিস। উনি কিন্তু, হান্নান ভাই কিন্তু শুধু নর্থ সাউথ কেন্দ্রিক রাখেন নাই, আই নো ইট ভেরি ওয়েল, বিকজ আমি দেখেছি মানুষ চিন্তাও করতে পারে নাই ওই যে আমাদের আগারগাঁওতে যে বঙ্গবন্ধু বিএসসি বলে কি, এগুলো তো হবে ক্যাম্পাসের ভিতরে ছোট জায়গায়, নো ওয়ে, টু কর্পোরেট। তো এরকম আমি ইয়েস নামের ক্লাবটা তখন আমি প্রপোজ করলাম, আগে উপরের লেভেলে, বলে হ্যাঁ করো করো। তারপরে স্টুডেন্ট এসে বললো, অনেকে আসছে কাছে, এখন তোমার চিনো, তারপর আরো অনেকেই আছে। এইরকম করে করে কিন্তু আমার বয়সটা বোধহয় তখন কত 7-8 বছর বেশি ছিল গড় স্টুডেন্টের চেয়ে। তো যাই হোক, আমি না মানে আমি টি শার্ট জিন্স পরতাম, আমার এখনো মনে আছে আমাকে কেন বকা দেয় নাই সে সময়ের অ্যাডমিনিস্ট্রেটররা। তো আমি মিশে যেতাম, অনেক সময় বুঝতেও না কেউ যে আমি আমি খুব পাতলা ছিলাম, ইত্যাদি ইত্যাদি। কেন বলছি, আমার এমনও মনে আছে একটা প্রেস রিলিজ করার জন্য আমি আমি নিজে লিখতাম প্রেস রিলিজ, তারপরে আমি চলে যেতাম ওই পত্রিকা অফিসে, গিয়ে গিয়ে তখন তো এরকম এরকম করে জমা দিয়ে আসতাম। এগুলো আসলে কি হিস্ট্রি। তো পরদিন সকালে ওই যে মুসরুদ্দিন স্যারের ছবিটা আসতো, যে তখন বলতো প্রেসিডেন্ট অফ নর্থ সাউথ ইউনিভার্সিটি, হোয়াট আ ম্যান, আই স্যালুট, মানে দ্য ভিশন। তার চেয়ে জুনাইদ, যিনি কিনা এখন ওয়ার্ল্ড ব্যাংকের হেড ইন ইন্ডিয়া, যাই হোক মানে বাংলাদেশি হয়ে কিন্তু ইন্ডিয়ায় ওয়ার্ল্ড ব্যাংকের হেড করছে, আমি যতটুকু জানি এখনো আছেন সম্ভবত। এই সময়গুলায় স্টুডেন্ট টিচার এমন মিশে গেল, আমি কখনো তাদেরকে সাউথ আফ্রিকা চলে গেলাম ডিবেট করার জন্য, নিয়ে যাওয়ার জন্য, থ্যাংকস টু দ্য ইউনিভার্সিটি ফান্ড করলো। আমি নিয়ে গেলাম এর পরের বছর ইয়েতে আয়ারল্যান্ডে, সেকেন্ড বিগেস্ট সিটি অফ আয়ারল্যান্ড, কর্কে। এগুলো কিন্তু এটা কোন বছরের কথা যদি আপনি একটু বছরটা বলতেন? 96 আর 97। অনেক আগে। তোমার নামও তো ফাহাদ, সরি, হ্যাঁ, এক ফাহাদ করিম, এক ফাহাদ করিম আর চৌধুরী কাসেদ, আর অন্য নামগুলো ভুলে যাই। তো এদেরকে নিয়ে কিন্তু ফার্স্ট প্রাইভেট ইউনিভার্সিটি, এটাকে ঢাকা ইউনিভার্সিটি শুধু যায়, কিন্তু আমরা ফার্স্ট প্রাইভেট ইউনিভার্সিটি হাজির হলাম, এবং আমাদের র্যাঙ্কিং বলার অপেক্ষা রাখে না, সামহাও বেটার হলো আর কি। এটা একটা অদ্ভুত ব্যাপার। এই যে ইনিশিয়াল ইমপ্রেশন মেকিং, এটা আমার এখনো মনে আছে। একজন বলছে আপনি কোথায় পড়েন, আমি বলছি নর্থ সাউথ ইউনিভার্সিটি। তো ওই যে একটা চাইনিজ রেস্টুরেন্টের উপরে যে একটা আবিদিন টাওয়ারে, আমি বলি জি, ওইটা কোনো, কিন্তু এই ভূতলে কি 3 বছর পরে উনি একজন টিচার ছিলেন কোন একটা ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, বললাম না, উনি এসেই বলতেছে আমি এখানে পার্ট টাইম পড়াইতে পারি না। হ্যাঁ, এটা কিন্তু রিয়েল বলতেছি, আমি কিন্তু জোক করতেছি না। বললাম যে স্যার পারতেন, কিন্তু স্যার এটা তো ফরেন ডিগ্রি লাগে, এই একটা সমস্যা স্যার। আমি আবার জানতাম ওনার ফরেন ডিগ্রি নাই, সামহাও হয় না। তো এই যে মানুষ টিকা টিপ্পণী কাটতো যে ইউনিভার্সিটিকে, আমার ফাইনাল একটা দিয়ে শেষ করি। এত কিছু আছে, ফাইনাল নাই কোনো, কিন্তু আমি গত 3 দিন আগে একটা গ্রুপ করেছি ফেসবুক। গ্রুপটার নাম হচ্ছে এনএসইউ নস্টালজিয়া উইথ কিউএমএ। আমি একটু চালাক প্রকৃতির, মজা করে বলতেছি, আমাকে যারা পছন্দ করতো সেই সময়, আমি 2001 সাল পর্যন্ত পড়িয়েছি, 1994 এর জানুয়ারি থেকে আমি সেমেস্টার, তার আগে আমি 93-তে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য প্রেসিডেন্ট টিচার হায়ার করতাম বিদেশ থেকে। আমাকে এত এম্পাওয়ার করা হয়েছিল আর বললাম না। বোধহয় একটা কারণ ছিল, মুসলিউদ্দিন স্যার আর আমার বাবা একসাথে পাঞ্জাবে তারা মাস্টার ডিগ্রি করছে।
যদি আমার যখন ইন্টারভিউ নেয় মুসলিউদ্দিন স্যার আমার জিজ্ঞেস করতেছে তুমি কি করেছো সব বলতেছে আমি, বলার পরে সবকিছু বললা, তোমার ফ্যামিলির কথা তো কিছু বললা না। আমি আবার আগের যুগে এরকম নেটওয়ার্কিং বিশ্বাস করতাম, বুঝলাম নিজের যোগ্যতা এমন একটা ভাব। তো আমি স্যারকে বললাম, স্যার স্যার আপনি বোধহয় চিনবেন, ওনার নাম কাজী জামাল উদ্দিন। হ্যাঁ, তুমি কি ফণির ছেলে? আমার বাবার নাম হলো, ডাক নাম ফণি। হ্যাঁ, আপনারা চিনবেন, ওই যে লে বাবা নাকে তেল দিয়ে ঘুমা অ্যাড করেছিল না, ইউ নো, মেনি অফ ইউ নো, আশিয়ান সিটি। আশিয়ান সিটির অ্যাডে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, কোম্পানিটা ব্যাংক্রাফ্ট হয়ে গেছে, অ্যাডটা ভালো ছিল আর কি। তো এখন ফিরে আসি, তখন আমি তাকে লাস্টে বললাম কি, ও তোমার মামা ওই যে অ্যাম্বাসেডর, তোমার চাচা, তোমার মামা ব্রিগেডিয়ার শাহজাহান। স্যার জি। আমি না তখন না ম্যাচুরিটি এরকম বললাম কি, স্যার বাংলা সিনেমার মতো বললাম, স্যার আমার নিজের পরিচয়ে পরিচিত হতে চাই স্যার, আমি বললাম, না না না, ভালো ভালো ভালো, ঠিক আছে ঠিক আছে। এই সমস্ত কাহিনী। আমি এখন কিউএমএ নামে আমাকে চিনে। আমি কিন্তু দেখবেন আমার ওয়েবে এখন কিউএমএ ব্র্যান্ডিংটা নিয়ে ফিরে আসতেছি। আমার স্টুডেন্টরা এখন সিইওস, তারা আমাকে এক্সিট করে গেছে অনেক আগে। এখন হান্নান ভাইরা কেউ এক্সিট করতে পারবে না, কারণ তার তো ভাইস চ্যান্সেলর, এর চেয়ে বেশি তার হওয়া যায় না। আমি তো এন্টারপ্রেনার, তারা Right. আরো হিউজ কাজ। আমি প্রাউড হই যে আমার একটা ছোট্ট ক্লাস তারা করেছে, আরো কত বড় বড় টিচারেরও করেছে, দেশি বিদেশি টিচার। এই সমস্ত কাহিনী বলে শেষ করা যায়। আমাদের ফার্স্ট আড্ডা হচ্ছে কানাডার কিছু ছেলে, বাংলাদেশের কিছু ছেলে, ওয়ার্ল্ড ওয়াইড। এটা হচ্ছে 30 তারিখে আমার বোধহয় 50 জন স্টুডেন্টের সাথে জম্পেশ একটা আড্ডা হবে 90 মিনিটের। আর Wow. বললাম না, এটা বলে 942 ব্যাচ নিয়ে করব। এক এক সময় Okay. কখনো 931 কে নিয়ে, এই 2001 পর্যন্ত আর কি। দেখ, মানে ইউ আন্ডারস্ট্যান্ড, আমি Right, এখন right. এনএসইউ কে দেব না, এই এনএসইউ স্টুডেন্টকে আমার সাথে রাখবো, এদের সাথে নেটওয়ার্কিং করব, এদেরকে মাস্টার মাইন্ড করে নেক্সট লেভেলে নিয়ে যাব। কারণ Wow. কারণ দিজ আর বিউটিফুল রিসোর্সেস ওয়ার্ল্ড ওভার। হ্যাঁ, আমি Amazing. প্যাশনেটলি বলে ফেললাম। Amazing. এবং আপনারা জেনে খুশি হবেন যে অনেক মানুষ দেখছে, এবং আমাদের কিন্তু বাইরের যারা থাকে, আমাদের এনআরবি যারা, এবং আজকে কিন্তু এনআরবি অস্ট্রেলিয়া, কানাডা থেকে, নর্থ সাউথের বিভিন্ন অ্যালামনাই থেকে কিন্তু আমরা যুক্ত হয়েছে, আপনাকে সবাই দেখছে, এবং আপনাদের দুইজনকে একসাথে এক স্ক্রিনে দেখাও কিন্তু একটা বড় ব্যাপার। এই জন্য সবাই আমাদেরকে থ্যাঙ্কস জানাচ্ছে। সো আপনারা প্লিজ যদি লাইভটি শেয়ার করে দেন এবং পাশের ফেলো এনএসইউয়ার যারা আছে তাদের সাথে যদি শেয়ার করেন, তাহলে অনেক অনেক গল্প শুনতে পারবেন আমাদের দুইজন স্যারের কাছ থেকে। আমি ফেরত যাবো হচ্ছে হান্নান স্যারকে, যে ক্যারিয়ার ফেয়ারের কথা যেটা বললেন, এনসিএফ, ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার। স্যার আপনার যদি মনে থাকে, ওই লোগোটা ডিজাইনেরও একটা বড় একটা ইয়া ছিল, লোগো, ব্রশিয়ার। এবং আমরা যখন শের প্লাজায় যখন বসে যখন প্ল্যান করতাম যে বিআইসিসি তে এত বড় একটা ফেয়ার অর্গানাইজ করা একটা ইউনিভার্সিটির হয়ে, ওটা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ ছিল। ওই সময় আপনাকে কোন জিনিসটা ইন্সপায়ার করছিল আপনি যদি বলেন, যে এত বড় একটা প্ল্যানিং আপনার নিজের হাতে নেওয়া, কোন ব্যাপারটা আপনাকে ইন্সপায়ার করছিল আপনি যদি একটু বলেন। আবারও আমাকে মানে কাজীর কথায় ফেরত যেতে হচ্ছে। আজকে খুবই সুন্দর একটা জিনিস আলোচনা হচ্ছে, যে কাজী একটা টাইম ফ্রেমে ইনিশিয়ালি নর্থ সাউথে ছিল এবং তার পরবর্তীতে আমি এসেছি। আমাদের দুইজনের টাইম ফ্রেমটা যদি অ্যাড করা হয়, কারণ আমি 10 বছর ছিলাম, 10 বছরের উপরে, তাহলে একটা বিরাট সময় কিন্তু এনএসইউর ব্যাপারে কিন্তু কভার করা যায়। এবং সেক্ষেত্রে আমি বলবো যে কাজীর মতোই বলতে গেলে, আমি তো অ্যাকচুয়ালি শিক্ষকতা করি প্রায়, এই নিয়ে এখন প্রায় 33 বছরে আমি পা দিলাম। আমার সরকারি বিশ্ববিদ্যালয় এবং আমার আমেরিকায় পড়াশোনা, এবং আমেরিকার আমি নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি বস্টনে পড়াতাম, এবং কানাডাতে আমি ইউ ক্যালগারি এবং ইউ উইন্জারে আমি পড়াই। আমি ওখান থেকেই সর্বশেষ যখন আসি, আমাকে অনেকেই বলেছিল যে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কারণ বাংলাদেশের এই প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর অবস্থান তখন অত ইয়ে ছিল না। কাজী যেরকম বলছে যে তাকে একজন বলছে যে বিল্ডিং এর উপরে, একটা বিল্ডিং এর উপরে, সেরকম একটা জায়গায় কিন্তু আমিও এই বনানীর ক্যাম্পাসে এসেছি। এবং আমি যখন আসি, আমাকে 4 মাসের মধ্যেই কিন্তু আমাকে বিবিএ ডিরেক্টরশিপ নিতে হয়। আমি প্রথমে বিবিএ ডিরেক্টর হই প্রায়, এবং ক্যারিয়ারের ডিরেক্টর হই কয়েক মাসের মধ্যেই আমার এই দুইটা ইয়ে। এবং আমি, তুমি যে ইন্সপাইরেশনের কথা বলছে, বাংলাদেশে আশা নিয়েই আমার যেই মানে ইয়েটা ছিল, সেটা হচ্ছে আমি একসময় যখন সরকারি ইউনিভার্সিটি থেকে যখন চলে গেলাম আমেরিকা থেকে, এবং আমার যখন আর সরকারি ইউনিভার্সিটিতে ফিরে আসার আর কোনো অবস্থান নাই, আমাকে একটা জিনিস কিন্তু পীড়া দিচ্ছিল, যে আমি কিভাবে দেশে ফেরত যেতে পারি। এবং সেটা আমি কোনোভাবেই
আর যখন দেখলাম যে বাংলাদেশি সিস্টেমটা এত নেগেটিভ, যে আমার আর সরকারি ইউনিভার্সিটি, আমি হায়েস্ট পড়াশোনা করেছি পৃথিবীর মানে বৃহৎ ইউনিভার্সিটি থেকে, কিন্তু আমার সেই কনফিডেন্সটা ছিল না যে আমার সিস্টেম আর আমাকে সরকারি ইউনিভার্সিটিতে যেতে দিবে না, এবং আমি হয়তো ওই সিস্টেমে আর অ্যাডাপ্ট করতে পারবো না। ফলে আমার জন্য আই হ্যাড দি অনলি চয়েস টু গো ব্যাক টু দি বেস্ট প্রাইভেট ইউনিভার্সিটি ইন আওয়ার কান্ট্রি। আমার বন্ধু বান্ধবরা যারা আমেরিকায় এবং কানাডায় ছিল, তারা অনেকে আমাকে তখন অনেক ধরনের মন্তব্য করেছে যে আপনি ভুল করতেছেন বা আপনি ইয়ে করতেন, কিন্তু আমার সবসময় একটা জিনিস ছিল যে আমি তো বাংলাদেশের ছেলে এবং আমাকে তো আসল জায়গায় ফেরত যেতে হবে, আমি তো স্কোপ পাচ্ছি না। সো আই হ্যাড দি অপরচুনিটি, এবং নর্থ সাউথ আমাকে অনেক পার্সু করেছিল। আমি এটাকে লিঙ্গার করে করে প্রায় 2 বছর পরে আমি এসে পৌঁছেছি নর্থ সাউথ এরিয়াতে। এখানে আসার পরে আমি দেখলাম যে আমি আমার আবার পূর্বের বাংলায় চলে এসেছি। আমি তখন মনে মনে যেটা ভাবছিলাম, আমি সরকারিতে পড়াই আর বেসরকারিতে পড়াই, আমি শিক্ষক, আর আমার সম্পর্ক হচ্ছে আমার ছাত্রের সাথে। ওদের যে উন্নয়ন যদি আমি করাতে পারি, এবং আমার মতো একটা মিডল ক্লাস স্টুডেন্ট অথবা মানে একটা মধ্যম মানুষ যদি আমেরিকার টপ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারে এবং পড়াতে পারে, তাহলে আমার মতো অনেক মধ্যম স্টুডেন্টদেরকে আমি তৈরি করে কিন্তু সামগ্রিকভাবে তাদেরকে যে যেখানে যেতে চায় সেটার জন্য আমি প্রস্তুত করতে পারবো, এবং সেটাই আমার করাটা উচিত হবে। আমি সেই প্ল্যাটফর্মটা পেয়েছিলাম কিন্তু ক্যারিয়ার মানে সিপিডিএস থেকে, তখন আমরা সিপিডিএস বলতাম, এবং আমার তখন যখন সুযোগ এসেছিল আমি কিন্তু ওই সুযোগটুকু একদমই সোশ্যাল সার্ভিস এবং আমার অনেকটা রিলিজিয়াসলি আমি করতাম। আমি ভাবতাম যখন এই যে আজকে যে বিসিসিআই কথা বলা হতো, ফাহাদ মনে আছে কিনা তোমরা, অনেক স্টুডেন্ট ভলেন্টিয়াররা আমার সাথে ব্রোশিওর গুলো নিয়ে হেঁটে যেত, আর আমি নিজ হাতে বিলি করতাম বাংলাদেশের অন্য শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টদেরকে, গিভিং হাই প্রায়োরিটি টু দি স্টুডেন্টস দোজ হু কাম ফ্রম দিনাজপুর, রংপুর, অন্য জায়গা থেকে। আমি মনে মনে ভাবতাম এই ব্রোশিওরের মধ্যে কাজীর একটা লেখা আছে, অথবা এই ব্রোশিওরের মধ্যে জব ফেয়ার নিয়ে লেখা আছে, রেজুমে নিয়ে লেখা আছে, এগুলো প্রত্যন্ত অঞ্চলের তরুণ ছাত্রছাত্রীরা পেলে তারা উদ্দীপনা পাবে যে কিভাবে ক্যারিয়ার শেপ করা যায়। এবং ওইটাকে আমার মনে আছে বিসিসিআই তে যতগুলো আমি কনফারেন্স করেছি সেখানে কিন্তু আমি নিজ হাতে বিলি করেছি। ভলেন্টিয়ার 10টা বক্স নিয়ে আমার সাথে সাথে থাকতো, আমি নিজ হাতে বিলি করতাম। কারণ আমি যখন দেখেছি ফ্লোরে বসে গ্রামের মা বাবা এবং সন্তানকে নিয়ে বসে আছে কিভাবে ক্যারিয়ার সিক করা যায়, আমি তখন দেখেছি যে আমাদের স্টুডেন্টরা আস্তে আস্তে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সম্পর্কে জানা শিখেছে, তারা কিভাবে ব্রিটিশ আমেরিকান টোবাকো, নেসলে, ইউনিলিভার অথবা মানে মানে বড় বড় কোম্পানিতে যাবে, সেই চ্যালেঞ্জ গুলো তারা নিয়ে শিখেছে। কারণ আমাদের একটা মাইন্ডসেট ছিল যে এটা একমাত্র আইবি এর জন্য সম্ভব, এটা একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সম্ভব, এটা একমাত্র সরকারি স্টুডেন্টদের জন্য সম্ভব। আমি সেই সম্ভবটাকে শুধুমাত্র তাদের জন্য এটা না ভেবে আমি বলছি এটা সবার জন্য সম্ভব। এবং পরবর্তীতে কাজী যেটা বলেছে যে তারা একসময় অনেক স্টুডেন্টকে তারা প্ল্যাটফর্ম করে দিয়েছে, আয়ারল্যান্ডে নিয়ে গেছে, বিভিন্ন জায়গায় নিয়েছে। এবং আমার সময় আমার মনে আছে যে আমার এই সোশ্যাল ইয়াং এন্টারপ্রেনারশিপ ক্লাব অথবা আমাদের এনভায়রনমেন্টের যে ক্লাব ছিল, আমাদের আর্কিটেকচারের যে ক্লাব ছিল, এই সমস্ত ক্লাবের স্টুডেন্টদেরকে যাদের বিদেশে যাওয়ার পয়সা ছিল না, আমি কর্পোরেশন থেকে পয়সা নিয়ে তাদেরকে কম্পিটিশনে পাঠিয়েছি ইউনিভার্সিটি না দিতে পারলে। সেটা আমি করেছি এই কারণেই যে আমি যদি দেখি যে একটা স্টুডেন্টের মধ্যে কোনো প্রতিভা আছে এবং সেটাকে যদি আমি একটু সুযোগ করে দিই তাহলে সে অনেক এগিয়ে যাবে। এবং সত্যিকার অর্থে কাজী সাথে আমি একটা কথা বলবো, আমি শুধু ছাত্রদের কথা না, আমার সময়ে আমি 34 জন শিক্ষক থেকে বিজনেস স্কুলে প্রায় 120 জন শিক্ষক একত্র করেছিলাম ডিপার্টমেন্টে, এবং অসংখ্য ইয়াং আমার স্টুডেন্ট এবং আমাদের এই শিক্ষককে আমি বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছিলাম, এবং তাদেরকে আমি প্রতিনিয়ত তাদের রিসার্চে এবং তাদের কি লিখলে, কোথায় লিখলে, কোন ভালো ইউনিভার্সিটি গেলে তাদের ভালো ক্যারিয়ার হবে, তারা আজকে আমি গর্ব করে বলতে হয় যে আমার ইয়াং কলিগরা অন্তত 50, 60, 70টা আছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া পিএইচডি শেষ করে ফেলছে, এবং মালয়েশিয়াতে আমি অনেককে প্লেস করেছি। এবং এটার কোনো কিছু পাওয়ার জন্য না, আমি মনে করি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুযোগটা করে দিয়েছিল, আমি মানে বস্টনের মতো একটা জায়গায়, পৃথিবীর একটা নামকরা ইউনিভার্সিটিতে, আমি অনেকেই বলি যে তোমরা
এই র্যাঙ্কিং গুলো দেখবা ইউনিভার্সিটির, এবং দেখে তোমরা বলবা যে কোন স্যাররা কোথায় পড়াশোনা করছে, এবং উনি সুযোগ করে দিয়েছে যে কোথায় তোমরা অ্যাপ্লাই করবা, তো কোথায় গেলে ভালো হবে। সেটা আমাকে অনেক আনন্দ দেয় যে একজন ছোট শিক্ষক হয়ে, বা আমি একজন শিক্ষার জগতের একজন ছাত্র হয়ে আমি মনে করি এই যে ধারাবাহিকতা গত এত বছর যাবৎ বাংলাদেশে আসার পর থেকে এবং বাংলাদেশে আসার আগেও যেটা করেছি, এখন এই 33 ইয়ার্স আমি বলবো আমাদের চ্যালেঞ্জ এখনো আছে, আমাদের আরো অনেক কাজ করতে হবে, আল্লাহ হায়াত দিলে কিন্তু আরো অনেক কিছু করব, কিন্তু আমরা এই জায়গাটা থেকে ফিরে আসবো না যে বাংলাদেশি প্রত্যন্ত অঞ্চলের ছেলে মেয়েদেরকে সুযোগ করে দিতে হবে। প্রতিটা বাচ্চারই সুযোগ আছে অনেক ভালো করার, এবং আমরা যে প্রিকনসিভ নোশন নিয়ে সবসময় বসে থাকি যে একটা মেট্রিক বা ইন্টারমিডিয়েটের একটা ভালো রেজাল্ট অথবা একটা ভালো জায়গায় পড়লেই শুধু ভালো হবে, তা না। এই সমস্ত বৃত্ত থেকে আমাদেরকে বেরিয়ে এসে যার যেটা ল্যাকিং আছে, কালকে আমি একটা স্টুডেন্টের সাথে চ্যাটিং করছিলাম, সে ইংরেজি জানে না, আমার সাথে সে আধা ঘন্টা চ্যাট করেছে কি করলে তার ইংরেজি ইমপ্রুভ হবে। ইউ নেভার নো যে একটা গ্রামের ছেলে, তাকে আমি আধা ঘন্টা চ্যাটিং করেছি যে তুমি টিভিতে শো দেখবা, তুমি পত্রিকা পড়বা, তুমি হেসিটেট করবে না টু talk to your friends and others, and you will surely be able to overcome this problem. And আমরা নিজেরাও একসময় তোমাদের মতো ছিলাম, তোমার পক্ষেও সেটা সম্ভব। এবং এইটা আমি মনে করি যে বাংলাদেশের জন্য, বাংলাদেশের আগামী প্রজন্মের স্টুডেন্টদের জন্য যারা শুধুমাত্র বিসিএস কেন্দ্রিক চিন্তা করে, তারা কিন্তু আগামী বিশ্বটাকে চিনতে পারছে না। তাদের অনেক বড় সুযোগ আছে অনেক কিছু করার। ফাহাদ, তুমি জানো যে তোমরা ইয়াংদেরকে নিয়ে কাজ করো, টেকনোলজি নিয়ে কাজ করো। আমি আজকে দেখছিলাম যে এই করোনা কালে, এই সংকটের সময়ে আফ্রিকাতে কিভাবে অনলাইন ওই যে আমাদের মোবাইল ফোনে টাকা পাঠানোর যেই প্ল্যাটফর্ম পাগা, হ্যাঁ, সেটা কিন্তু ইনর্মাস বিজনেস করছে। এবং আমরা জানি যে এখন আমাজনের মালিক সে $1 ট্রিলিয়ন এবং $3 ট্রিলিয়ন চলে গিয়েছে। তার মানে হচ্ছে যে কোনো দুর্যোগ কালকেও কিন্তু আমরা নেগেটিভলি না দেখে সেখানেও অনেক কিছু অপরচুনিটি আছে, এবং সেটা কিছুটা ফল আমরা বাংলাদেশে দেখছি যে আমরা এই প্ল্যাটফর্মগুলো, টেকনোলজি প্ল্যাটফর্মগুলো এত বেশি সার্ভিস দেওয়া শুরু করেছে যে বাংলাদেশের মানুষ এক ধরনের লকডাউনের অবস্থায় কিন্তু শঙ্কিত না যে বাজারটা তার চলে আসবে, টাকাটা সে পাঠিয়ে দিতে পারবে, আরেকজনের সাহায্যে সে আসতে পারবে, কার পিপি লাগবে, কার কোন হেল্প লাগবে, তারা কিন্তু টেকনোলজির প্ল্যাটফর্মে বলে দিচ্ছে, করে দিচ্ছে, সাহায্যে আসতেছে। সেটাই তো হচ্ছে যে একটা মানবিক সমাজ, একটা সমাজ যেটা অনেক কেয়ারিং হবে, যেটার ভিশন কিন্তু বাংলাদেশের ফোরফাদারদের, বাংলাদেশের জাতির পিতা ছিল, যেটার জন্য আমাদের আগের লিডাররা চিন্তা করত। আমরা শুধু বলি যে আমাদের লিডারশিপকে সেই জায়গাটায় অনুধাবন করতে হবে যে লিডারশিপ এ যারা আছেন তারা শুধুমাত্র নিজের স্বার্থটার কথা চিন্তা করলে হবে না, তারা সামগ্রিকভাবে তারা এগিয়ে যাবে যে আমরা এই দেশটাকে নিয়ে আগাবো। এবং দেশ আগাতে গেলে এই তরুণ প্রজন্মের যাদের সবচেয়ে বেশি স্পৃহা শক্তি আছে তাদেরকে কাজে লাগাতে হবে, এবং দেশের হুইল ঘুরবে তাদেরকে দিয়েই। এইটা যদি আমরা বিশ্বাস করতে পারি যে আমরা যারা পুরাতন হয়ে গেছি, সনাতন হয়ে গেছি, আমাদের থেকে কিছুটা গাইডেন্স নিয়ে তরুণ প্রজন্মকে এনার্জাইজ করে এই হুইলটাকে চালাতে হবে, তাহলে তুমি দেখবা যে আজকের বাংলাদেশ এখন যে দুর্যোগের মধ্যে, শুধু করোনা না, আজকে আমরা একটা সাইক্লোনের মধ্যে আছি। তুমি দেখো বাংলাদেশ এখন 14, 15, 20 লক্ষ লোককে কিন্তু অলরেডি কিন্তু তাদেরকে শেল্টারে নিয়ে গেছে। এগুলো কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে এসছে। এই জাতিটাকে কিন্তু প্রত্যেকটা বাধার জায়গা থেকে শিক্ষা নিয়ে এগোতে হবে, এবং সেই হিসাবে আমি অনেক সময় বলি বাংলাদেশের অনেক এনার্জি আছে, অনেক ক্যাপাসিটি আছে, আমাদেরকে সেই ক্যাপাসিটিটা আনলিশ করার সুযোগ করে দিতে হবে। আমার যেটা অনেক সময়, আমি গতানুগতিক সিস্টেমের বাইরে গিয়ে কথা বলতে চাই, আমি সব সময় ক্রিটিসিজম করি অনেক সময় আমাদের বাক্সবন্দি চিন্তা ভাবনাকে, যে আমরা ব্যুরোক্রেসির আঙ্গিনায় ঢুকে গিয়েছি, আমরা লাল ফিতার চক্করে ঢুকে গিয়েছি। আমাদের সেই ফিতার ভিতরে যারা আছে তাদেরকে বোঝাতে হবে যে আসলে ওই ফিতাটা, ওই সার্কেলটা অনেক ছোট্ট সার্কেল, ওটা হচ্ছে বাংলাদেশ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার অর্ধেক। আর ওই যে সার্কেলটা নিয়ে আমরা সবসময় কথা বলি, যারা সবচেয়ে বেশি ক্ষমতাধর এবং কন্ট্রোলিং এর জায়গাটায় আছে, তাদেরকে ভাবতে হবে তারা অনেক লেস
মানে পাওয়ারফুল, এবং তাদের এই এনার্জিটা নিতে হবে ইয়াংদের কাছ থেকে এবং অকাতরে সারা বাংলাদেশ থেকে, এবং তারা যদি সেটা ইনকর্পোরেট করতে পারে তাদের বৃত্তটা বড় হবে এবং তাদের ক্ষমতাটা আরো বেশি বড় হবে। এবং এই প্রক্রিয়ায় শেয়ারিং এবং গিভিং এই টেন্ডেন্সিটি দিয়ে প্রতিটা সমস্যার সমাধান করতে হবে, হোক এটা করোনা, হোক এটা সাইক্লোন, হোক এটা মহামারী, হোক এটা জাতির যে কোনো বিপর্যয়ের সময়। আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের এই সময়ে এসে আমরা শিক্ষা অঙ্গনে যে প্রবলেম দেখছি, কালকে আমি ইউজিসি কে কিন্তু লিখে পাঠিয়েছি যে আমরা অনলাইনে পড়াবো, ভালো কথা, প্রত্যেকটা জিনিসই করছি, ক্লাসে লেকচার দিচ্ছি, কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটা যদি নেশন ওয়াইড তৈরি থাকতো তাহলে আমরা কিন্তু উন্নত বিশ্বের মতো করতে পারতাম। তাহলে আমরা সেখানে কিন্তু ভাবনায় চিন্তায় পিছিয়েছিলাম। আমরা এখন কন্টেন্ট তৈরি করতে হবে লেকচারের, সে জায়গায় আমরা পিছিয়ে আছি। প্রতিটা লেকচারের জন্য কন্টেন্ট তৈরি করতে হয়, ব্যবহারিক ক্লাসের জন্য, টেকনোলজির ক্লাসের জন্য অন্য ধরনের টেকনোলজি ডিভাইস এবং মেথড তৈরি করতে হয়। আমরা কি সেটা করেছি? আমরা এখন যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে ছাত্ররা বসে থাকবে তাদেরকে বইটা কিভাবে পৌঁছাবো? কারণ তার তো প্রতিটা কোর্সে একটা মেইন টেক্সট বুক থাকবে। উন্নত বিশ্বে তো Amazon.com পাঠিয়ে দিবে, অথবা উন্নত বিশ্বে তো বইটা অথবা টেকনোলজি প্ল্যাটফর্মে সেই বেনিফিটটা পাবে। আমার দেশে ছাত্রটা কিভাবে পড়বে যদি বইটা না পায়? তাহলে আমরা রেডি হতে হবে এবং এই দুর্যোগ থেকে আমাদেরকে অনেক শিক্ষা নিতে হবে। এবং টেকনোলজি শুধু লেকচার দিলে তো হবে না, আমরা তাদের মূল্যায়ন করতে হবে যে সে মেধা মানে জ্ঞান আহরণ, জ্ঞান বিতরণ এবং মেধাটা কোন লেভেলে আছে ওই কোর্সের জন্য, ওই পার্টিকুলার লেকচারের জন্য, আদৌ কি সে সেটা রপ্ত করতে পারছে কিনা, সেইটা টেকনোলজি ডিভাইসের মাধ্যমে কিভাবে ইভালুয়েট করতে হয়, ইভালুয়েশনের জায়গায় আমরা অনেক পিছিয়ে আছি। তাহলে আমাদের শিক্ষা মন্ত্রণালয়, আমাদের ইউজিসি, আমাদের সরকার, আমরা যারা সম্পৃক্ত, আমাদেরকে বুঝতে হবে যে আমরা অ্যাডভান্স ওয়ার্ল্ডের চেয়ে টেকনোলজিগত ভাবে এখনো অনেক পিছিয়ে আছি। শুধুমাত্র ফেসবুক দিয়ে তো কমিউনিকেশন করলে হবে না, আমাকে নলেজ ডিসেমিনেট করতে হবে, নলেজ গেইন করতে হবে, নলেজকে আবার রিফ্লেকশনে আনতে হবে যে যেই অর্জিত জ্ঞান সেটা আমি রিয়েলি বুঝেছি। সুতরাং আমরা যারা প্রতিষ্ঠান চালাই, আমাকে শুধু ব্যবসার স্টুডেন্টকে দেখলে হবে না, আমাকে টেকনোলজির স্টুডেন্টকে দেখতে হবে, সায়েন্সের স্টুডেন্টকে দেখতে হবে, আমাকে লিবারেল আর্টসের স্টুডেন্টকে দেখতে হবে, আমাদেরকে ব্যবহারিক ক্লাসগুলো দেখতে হবে, এবং আর্কিটেকচারের মতো ক্লাসে যেখানে ডিজাইন করা হয় সেগুলোও দেখতে হবে। তাহলে এখন যে আমরা একটা মোটামুটি ভাবে শিক্ষার ক্ষেত্রে পৃথিবীর অ্যাডভান্স কান্ট্রিগুলো বলছে যে অনলাইন শিক্ষায় কিন্তু আমরা এখন অনেক সমস্যায় পড়তেছি, এবং আমি জানি সমস্যায় আমরা পড়বো, এবং আগামী সেমিস্টারটাও আমরা অনেক সমস্যার মধ্যে থাকবো। তাই বলে আমরা এটা বলবো না যে আমরা পড়ালেখা বন্ধ করাই দেব, তাই বলে আমরা এটা বলবো না যে আমরা অনলাইনে কমিউনিকেট করব না। আমাদের মাধ্যম এখন এটাই, এটা মাধ্যমে আমরা যতটুকু সম্ভব জ্ঞান দেওয়ার ততটুকু করব। এর মধ্যে যদি আমাদের কোনো ল্যাকিং থাকে আগামী দিনে আমরা সেটা কভার করব, সেরকমের প্রত্যয় নিয়ে আমরা সবাই এগিয়ে যাব এবং সবাইকে আমরা লাগিয়ে রাখবো। অসাধারণ স্যার, যে জিনিসটা আপনি বললেন এবং খুবই ইন্সপায়ারিং। এবং এই সংকটকালীন সময়ে যে আমরা বসে থাকার না, এটার জন্য কিন্তু প্রপার লিডারশিপের প্রয়োজন, যেটা নিয়ে আপনারা কাজ করছেন। এবং আমি ফেরত যাবো হচ্ছে আমাদের কাজী স্যারের কাছে। উনি লিডারশিপ নিয়ে অনেক কাজ করেছে। পার্সোনালি আমি যদি বলি, ওনার সাথে প্রথম ইন্টারাকশন আমরা যখন জেসিআই তে ছিলাম, কাজী স্যারের সাথে কাজ করার সুযোগ হয়েছে, ফিউচার লিডার্স এর সাথে, এবং বাইরের বেশ কিছু ট্রেনারকে আপনি বাংলাদেশে এনেছিলেন, যেটার সাথে আমরা ছোট আকারে বিভিন্ন ধরনের কাজ করেছি। সো ভবিষ্যতের লিডারশিপ, করোনা পরবর্তী সময়ে আপনি লিডারশিপটাকে কিভাবে দেখেন? এবং এই যে সংকটকালীন সময় আমরা বসে রয়েছি, যেটাকে আমরা বলবো যে আমাদেরকে রিয়েলিটি চেক করার একটা বড় সুযোগ দিচ্ছে, তো আপনি ভবিষ্যতের লিডারশিপকে কিভাবে দেখেন? আপনি যদি আপনার অভিজ্ঞতা থেকে একটু বলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। লেটস পুট ইট দিস ওয়ে। আমি আগে বলেছিলাম যে কিছু জিনিসের উপর আমাদের কন্ট্রোল থাকে আর কিছু জিনিসের উপরে কোনো কন্ট্রোল থাকে না। সো সুতরাং একটা জিনিস বাদ, টু ওয়ারি, অ্যাংজাইটিতে ভোগা, ইট ডাজ নট হেল্প। মানে এত বেশি ক্লিয়ার লজিক, আজ থেকে 2500 বছর আগে যারা স্টোইকরা, সেই এনশিয়েন্ট গ্রিস আর তারপরে রোমের সম্রাট মার্কাস অরেলিয়াস আর সেনেকা আর এপিকটেটাস, এদের ফিলোসফিতেই ক্লিয়ার লেখা ছিল একসেপ্ট দ্য রিয়ালিটি। কিন্তু আমাদের মধ্যে এখনো দেখছি আমি ইয়াং পিপলদের মধ্যে যে রিয়েলিটিটাই একসেপ্ট করতে পারছে না। আমি এই জন্য বলেছিলাম
first is the mindset. Not because I'm teacher type. যদিও I read a lot and বিশেষ করে আমি সাইকোলজিস্টদের কথা আগে বলবো। তিনজন কুইক সাইকোলজিস্টের কাছ থেকে আগে তারা ইন্সপিরেশন নেবে। একজন হচ্ছে প্রফেসর ক্যারল ডুইক, যিনি হার্ভার্ডে পড়িয়েছেন, পরে কলম্বিয়া আর এখন স্ট্যানফোর্ডে। ওনার মাইন্ডসেট বইতে উনি স্পষ্ট ভাষায় বলেছেন, এই তিনজন আমরা কথা বলছি বা সারা বাংলাদেশের মানুষ যত আছে, পৃথিবীতে যত মানুষের দুই ভাগে ভাগ করা যায় মাইন্ডসেট অর্থে। কারো হচ্ছে ফিক্স মাইন্ডসেট, কারো হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। গ্রোথ মাইন্ডসেট হলো কাদের? যারা ভাবে যে আমি চেষ্টা করলে পারবো। আর কেউ আগে থেকেই জানে যেটা আমি তো টেকনোলজি ইউজ করতে চাই না। ফাহাদ, তোমার যদি গ্রোথ মাইন্ডসেটই না থাকতো, তুমি করেই বলি, অলদো ইউ আর নট মাই ডাইরেক্ট স্টুডেন্ট, বাট আমি বলবো যে and you picked it up and daily করছো, this is amazing। তার মানে এই যে এই টেকনোলজি, ওটার সাথে ফেসবুককে লিঙ্ক করা, তারপরে এই যে কিছুক্ষণ পর পর saying that প্লিজ শেয়ার করুন, নাহলে কিন্তু ভিজিবিলিটি বেশি হবে না। সো ইউ হ্যাভ লট অফ আন্ডারস্ট্যান্ডিং। আমি কেন বলছি গ্রোথ মাইন্ডসেটটা প্রথম আমি বললাম, যাতে ফিক্স মাইন্ডসেট তারা তার কমফোর্ট জোনে থেকে যেতে চায়। সে যাকে যদি কেউ বলে ওইটা শিখো, না ওইটা তো আমার এরিয়া না, আমি তো হঠাৎ করে কিছু পারবো না। কিন্তু মেইন জায়গাটা গ্রোথ মাইন্ডসেটের হলো যারা ভাবে যে আই ক্যান লার্ন এনিথিং, ইটস অ্যাবাউট টাইম। এখানে হয়তো ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর অ্যান্ডার্স এরিকসন, সুইডিশ আমেরিকান, উনি 40 বছর রিসার্চ করে কনসিস্টেন্টলি বের করতেছে যে এনিবডি, যেটা হান্নান স্যার কনফার্ম করলো তাকে নিজেকে দিয়ে। আর আমি তো গ্রামে পড়েছি 5 পর্যন্ত, কল্যাণপুরে আসলাম, কলাবাগান, এন্ড দেন তারপরে তো 3টা দেশে স্কলারশিপে পড়েছি। আমি ডক্টরেট করি নাই, ওই লাইনটা ছিল না, কিন্তু আই হ্যাভ হার্ড সো মেনি টাইমস আই এম দি নাম্বার 1 কি বলবো ট্রেনার ফ্যাসিলিটেটর ইন বাংলাদেশ। আমার আর কাউকে প্রমাণ করার দরকার নাই, মানে ইটস লাইক। এন্ড দেন আই এম নাও কন্ডাক্টিং ট্রেনিং ইন মালয়েশিয়া, ইন আফগানিস্তানে যে কাজটা পেয়েছি, একজন সাদা চামড়া অস্ট্রেলিয়ান, আরেকজন সাদা চামড়া আইরিশ, এই দুজনকে হারিয়ে I got the GIZ work. It's an international work. এটা বলতাম না। The reason is we can be world class. আমাদের আগে তো প্রফেসর ইউনুস, আবেদরা স্যাররা যা করেছেন এটা তো চিন্তা কর, কিন্তু আমরাও ছোট ছোট লেভেলেও গ্লোবাল কাজ করছি। স্যার কিছুদিন পর বইতে দেখি কখনো চায়না, কখনো আমেরিকা, কখনো ইউরোপে কনফারেন্সে পড়ে আসে, পেপার পড়ে আসে। যাক, ওটা আমি সো ফার্স্ট এটা মাইন্ডসেট বললাম না, বিশ্বাস করতে হবে, যেটা হান্নান ভাই বললেন যে ইউ ক্যান বিকাম এনিথিং, কিন্তু এই জায়গাটাই ভাঙতে পারছেন অনেকে। এখন সেকেন্ডটাতে আসি। সেকেন্ডটাতে হচ্ছে বুঝলাম মাইন্ডসেট, কিন্তু স্যাডলি মাইন্ডসেটকে অতিক্রম করলো। তারপরে প্রফেসর অ্যাঞ্জেলা ডাকওয়ার্থ, ওনারা কিন্তু একাডেমিক হলেও প্রচুর রিসার্চ করেন। তার গ্রিট নামের বইতে উনি বলছেন যে আমরা বলি আমি প্যাশনেট অ্যাবাউট সামথিং, কিন্তু আমরা কি সেরকম পারসেভিয়ারেন্স দেই, সেরকম খাটি এটাই প্যাশনেট? অনেকেই কিন্তু হালকা হালকা প্যাশন, কিছু থাকে না। অন্যরকম এক্সাম্পল দিলে, কেউ সৌদি আরব থেকে আসলে হয়তো সৌদি আরবের ড্রেসটাই পরে, অথবা কেউ কবি হইতে চাইলে কবির লুক অর্জন করে। আমি মজা করে বলি, মাগর কবিতার বাইরে হয় না ভালো, মানে সরি আই এম নট অফেন্ডিং এনিওয়ান, যে যেটাই করুক, কিন্তু রাদার বি অথেন্টিক এবং পুট ইন দ্য টাইম। ওই 10,000 আওয়ার্স লেগে থাকা, এই গ্রিট, বাংলাদেশে গ্রিট শব্দটা বেশি ব্যবহৃত হয় না, মানে পারসেভিয়ারেন্স। আমি প্যাশনেট, তো সেখানে আমার সময় দিতে হবে, এবং শুধু সময় দিলে হয় না, ওস্তাদ দরকার। এই যে হান্নান ভাই বললেন যে তুমি এটা করো, আমরা তো একটা প্রসেস জানি, রংও করেছি। আমি কি শুধু রাইট করেছি আজকে হয়তো বলার সুযোগ নাই, আমি যে কত মিস্টেক করেছি সেটাও তো আমার সোর্স অফ লার্নিং, কারণ আমার মিস্টেক গুলো তো আসলে লার্নিং। আমি তো মিস্টেককে দিয়ে নিজেকে ছোট করবো না, আমি নিজেকে প্রচন্ড ভালোবাসি, অন্যকেও পছন্দ করি, রেসপেক্ট করি। আমি নিজেকে কষ্ট দেবো না বেশিক্ষণ, অল্প দেবো যে আমি ভুল করেছিলাম, কিন্তু শিখে শিখে আমি এগিয়ে যাব। তো ফাইনালি আমি বলবো একটু ভাবতে হবে যে আমার যে দিনটা এখন করোনা ভাইরাসের এই টাইমে, অনেকে বলে ফেলেছে, এর পজিটিভ সাইডটা কি? আমার এখন সময় আছে নিজেকে গ্রো করার। একই কথাই হয়তো বলছি, যেমন আমি নিজে যখন করোনা ভাইরাস শুরু হলো, এত ব্যস্ত, নিঃশ্বাস নেওয়ার সময় নাই, হোয়াট আই এম গোনা ডু রেস্ট অফ মাই লাইফ। আমি 2টা দিন শুধু চিন্তা করলাম
হোয়াট শুড বি মাই পারপাস, আমি তো একসময় পৃথিবীতে থাকবো না, মরে যাবো, হোয়াট শুড বি মাই লেগেসি। আমি 2 দিন কোনোদিন টাইম পাইনি, 2 ঘন্টা হয়তো পেয়েছি, কিন্তু 2 দিনে আমি অন্য কিছু আর বলতে চাই না, ইটস সো ক্লিয়ার টু মি। আমি অন্যদেরকে বলবো, হ্যাভ ইউ আস্কড ইউরসেলফ, ডিড ইউ আস্ক ইউরসেলফ যে ইজ ইট ক্লিয়ার টু ইউ? আমি এখন যেভাবে আমার সময় কাটাচ্ছি, আমরা অনলাইন কোর্স ডেভেলপ করছি, 1 মাসের মধ্যে ইউ উইল সি লট অফ থিংস, বাট বললাম না কারণ কি, ওগুলো হচ্ছিল না। আমি কেন আমার এখন এত লক্ষ টাকার কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে গেল, এটা না চিন্তা করে আমি এখন ডিজিটাল নোম্যাড হয়ে যাচ্ছি। আমার বহুত শখ, ইটালির একটা গ্রামে হয়তো 2 বছর পরে 3 বছর পরে, ইটালি বললে মানুষ ভয় পাবে, আমার টাস্কানি খুব ভালো লাগে, কখনো যাইনি, ছবি দেখেছি। আমি যে টাস্কানি ভিলেজে বসে আমি এনজয় করব, একটা ওয়েবিনার করব, 2 বছর 3 বছর 5 বছর পরে করবো দরকার, কিন্তু আমি সেই বিদ্যাটা এমন ভাবে শিখে ফেলেছি এখন। তো আর বলছি, এই মাইন্ডসেট নিয়ে একটু চিন্তা না করলে লিডার আর হওয়া যাবে না। তো লিডারের ফাইনালি বলি কিছু গুণাবলী থাকে। একটা হচ্ছে বি অনেস্ট, আর শুরুটা হোক নিজের কাছ থেকে। হ্যাঁ, এটা কিন্তু মানে অনেক গবেষণা করে 4টা ইয়েতে এসছে মানুষ, এই 4টা কোয়ালিটি আমি আজকে বলে এই মুহূর্তে শেষ করি। একটা হচ্ছে জিম কোজেস এন্ড ব্যারি পোজনার, তারা 30 ইয়ার্স ধরে গবেষণা করছে প্র্যাকটিক্যালি, এবং তারা 6th এডিশন বই বের করেছে, 30 বছর ধরে কাজ করছে। বলছে যে কেউ যদি অনেস্টি না থাকে, এখন আর কি বলবো। সেকেন্ড, সে যদি ফরওয়ার্ড লুকিং না হয়, হ্যাঁ কি হবে, মানে কারেন্টলি কাজ করবো ফিউচারকে বেটার করার জন্য, এই ফরওয়ার্ড ভিশন। থার্ড বলছি আমরা, ভাই যে যেখানে যে বিষয়ে কাজ করবে একটু এক্সপার্টিজ, একটু নলেজ, তা না হলে লিডারশিপ আসবে না। Why should I be led by you? Why should I listen to you? You have to give me better ideas. You have to embrace me as your, কি বলবো, comrade. হ্যাঁ, তার মানে, কিন্তু তার চেয়ে বড় কথা আমি এই প্রসঙ্গে বলছি যে তার নলেজ, তার এক্সপার্টিসটা লাগবে। আর এই 3টা জিনিস থাকলে, এই 3টা জিনিসের ক্রেডিবিলিটি তৈরি হচ্ছে লিডারের। কিন্তু 4th-টা, আজকের যেই টপিকটা ফাহাদ ইউ পিক, এবং এত সুন্দর করে আমার 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 ভাই হান্নান ভাই ইন্সপায়ার করছেন, আমিও খুব ইন্সপায়ার ফিল করছি ওনার কথায়, যে ক্যান ইউ ইনফ্লুয়েন্স আদার্স? ইফ ইউ ক্যানট ইনফ্লুয়েন্স, ইউ আর নট আ লিডার। ইফ ইউ ক্যানট ইন্সপায়ার আদার্স, if you cannot motivate them, you're not a leader. So start that journey with the mindset, be gritty, acquire those leadership skills, and anyone can be a leader. Don't believe those toxic people যারা বলবে না না না, ঘি যারা খায় বড় লোক, তারা দেখতে ফর্সা, তারা লম্বা, তারাই লিডার হবে। ও মাই গড, স্যাড স্যাড স্যাড। রাইট রাইট, কিছু কোয়েশ্চেন এসে গেছে আমাদের এখানে, কিছু কোয়েশ্চেন নেই। আতিকুল্লাহ মাসুদ ভাই দেখছেন আমাদেরকে, উনি একটি কোয়েশ্চেন করেছে, হোয়াট ইজ দ্য মেইন চ্যালেঞ্জ অফ কর্পোরেট লিডার্স টু ওভারকাম দ্য এফেক্ট অফ প্যান্ডেমিক? কাজী স্যার, আপনি যদি কোয়েশ্চেনটা নেন, তারপর আমরা হান্নান স্যারের কাছে আবার যাবো এই কোয়েশ্চেনটার অ্যানসার নেওয়ার জন্য। আমি কোয়েশ্চেনটা স্ক্রিনে শো করছি। আচ্ছা, মেইন চ্যালেঞ্জ এখন ইন্ডাস্ট্রি ভেরি করে। আমিও প্রচুর দেখছি, যেমন আমার একটা ক্লায়েন্ট, আমার হচ্ছে সেবা XYZ না, তো আমি ওনাদের কি বলে মান্থলি একটা টাউন হল মিটিং হয়। সো দে ওয়ার সো কাইন্ড টু ইনভাইট মি and to share some of the things I know, and so lucky I felt that they gave me that opportunity. আমি দেখলাম 2 দিনের মধ্যে তারা গ্রোসারি ইন্ট্রোডিউস করে ফেলছে। আমি as far as I know, তারা আমি কথা বললাম কি চাল ডালের ওনার সাথে কথা বললাম না, ওনার একটা ইয়েতে দেখছিলাম, উনি বললো যে আমি 50 টনের বা একটা হিসাব দিল, আমি কেপেবল 20 টন বা সামথিং দেওয়ার জন্য, কিন্তু আমি এখন অর্ডার পেয়েছি 50, বিকজ ওই যে বলেছেন যে বেসড হয়ে। কিন্তু যারা কিনা নন বেসড, যারা কিনা ব্রিক অ্যান্ড মর্টার ইউনিভার্সিটি বলি আমরা, তো এদের এখন চ্যালেঞ্জ তো রিয়েলি সিরিয়াস। যেমন আমার নিজের বিজনেসে যেটা ফেস টু ফেস ট্রেনিং, কিন্তু ফর্চুনেটলি এখন আমি কিন্তু 3টা ক্লায়েন্টের সাথে কাজ করছি যারা ভাবে কি হয়েছে এখন ফেস টু ফেস ট্রেনিং হবে না, কিন্তু আমরা কম বাজেটেও আরো বেশি রিচ করে কেন অন্যভাবেও মানুষকে আপবিট রাখতে হবে। কিন্তু মেন্টালি সব কথা বলে ফেলেছেন আসলে হান্নান ভাই। আমি রিসেন্টলি একটা সার্টিফিকেশন করেছি, ইউকের একটা ট্রেনার এসেছিল, মেন্টাল হেলথ ফর
ফার্স্ট এইড। শুনেছেন তো, ফার্স্ট এইড আলাদা আর মেন্টাল হেলথ আলাদা, এই দুটোকে মিলিয়েছে। তো ফার্স্ট হলো এই ব্যবসায়ীরা তাদের এমপ্লয়ীদেরকে যেন এমন ফিলিং না দেয় যে তোমরা আমি জানি না কি হবে, বরঞ্চ অত্যন্ত সেন্সিটিভলি আমি বলবো তিনটা কাজ করবে। একটা হলো কানেক্ট করবে, অবস্থা খারাপ কিন্তু সবাই কানেক্ট করবে, বলবো যে এই আমাদের অবস্থা, তোমরা জানো আমরা কতটুকু প্রফিটেবল, কত কি আমারই বা কি অবস্থা আছে, এখন কি করতে পারি আমরা। তার মানে কানেক্ট, কমিউনিকেট এন্ড তারপরে কোলাবোরেট। এমপ্লয়িরাই কিন্তু বুঝে বলবে আমাদের স্যালারি হাফ করে দেন, অথবা বলবে সিনিয়ররা বলবে আমরা আমাদের স্যালারি দরকার 2 মাস দেবো না, তাও আমরা ঠিক আছে। কারণ এটা কিন্তু লিডারশিপ দেখানোর একটা কর্পোরেট সেক্টরে বিরাট সুযোগ। আজকে শুনলাম মানে আমার যে এমপ্লয়ি, আমি কিন্তু বোনাস দিয়েছি, আমার কিন্তু নাই কোনো ট্রেনিং হয়ে, আমার ইনকাম কিন্তু হয়ে গেছে 25% ছিল, যা যদি 100% থাকে আরো কমে যেতে পারে আর সামনে, আমি জানি না, বাট আই এম ট্রাইং। সো অনলাইন ট্রেনিং দিয়ে আবার বেড়ে যাবে। কেন বলছি কথাগুলো? চ্যালেঞ্জ কথা খুব সুন্দর, প্রবলেম কথাটা খারাপ। চ্যালেঞ্জ মানেই কি, যেখানে কন্ট্রোল করতে পারবো, এবং এটা কস্ট কন্ট্রোল, পিপল কন্ট্রোল। ব্রিটিশ এয়ারওয়েজ তো 30,000 লোককে অনেক আগেই বলেছে যে আমরা আবার ব্যবসায় আসলে তোমরা ফিরে আসবা। নাইস একটা শব্দ আছে, লে অফও না, বলেছে ইউ আর অল এমপ্লয়েড বাট ওয়েন উই আর অন ইউ আর অন, একটা সার্টেন গ্রামারে। এইভাবে কিন্তু আমি বলে যেতে পারি অনেক, বাট আই ডোন্ট ওয়ান্ট টু টেক অল দ্য টাইম। সো দে হ্যাভ টু থিঙ্ক, যে কানেক্ট করবে, কমিউনিকেট করবে উইথ এমপ্লয়িজ এন্ড দেন কোলাবোরেট করে বলবে যে কি করবো, আমি তোমাদের উপর ছেড়ে দিই। তখন তারা ফিল করবে যে কিভাবে হচ্ছে। আমি লাস্ট একটা কথা, এর মধ্যেও দেখলাম এশিয়ান পেইন্ট না ইন্ডিয়ার স্যালারি বাড়িয়েছে, মানে ফর দ্য মোরাল বুস্ট, রাইট? কি সুযোগ, সারা ওয়ার্ল্ড জানলো, মানে ও কোথায় গেল। আমি নিজে ওখানে কাজ করতে চাই। ও বাংলাদেশে এশিয়ান পেইন্টে আমি বিনা পয়সায় 2 ঘন্টা সময় দেবো তাদের জন্য, যেখানে আমি অন্য জায়গায় অনেক অনেক টাকা চার্জ করি, বিকজ তার মনটা আমার ভরে গেছে এই মানুষ, এই সিওর এই অ্যাটিটিউড দেখে। এইভাবেই কিন্তু তারা অ্যাপ্রোচ করতে পারে, রিয়েলিটিকে এমব্রেস করতে হবে। এটাও ঠিক, সত্যি মানুষ কাজ করতে পারবে না, সত্যি চ্যালেঞ্জ, কিন্তু কানেক্ট, কমিউনিকেট এন্ড কোলাবোরেট করে একটা সিদ্ধান্তে আসি, এটা করা। রাইট রাইট রাইট। আমাদেরকে অনেক ধরনের কোয়েশ্চেন কমেন্ট করছে। একটি কমেন্ট আমি নেই রাজিয়া রহমানের। Pandemic starts with the alphabet P, and also the word positive starts with P. Since I'm a student of Kazi sir and Hannan sir, I choose to be positive in this pandemic situation. That's my mindset and should be others as well. সুন্দর একটি কমেন্ট রাজিয়া রহমান করেছেন। থ্যাঙ্কস ফর দিস কমেন্ট। এবং আপনারা যারা দেখছেন সবাই আবার যদি শেয়ার করেন, আমাদের এখন লাইভে অনেক মানুষ দেখছে বিভিন্ন পার্ট থেকে। সো আমরা দেখতে দেখতে কিন্তু 1 ঘন্টার কাছাকাছি এসে পড়লাম, এবং আমি আবার হান্নান স্যারের কাছে ফেরত চলে যাব। আড্ডাটা বা আমাদের যে ডিসকাশনটা কিন্তু অনেক লাইভলি হচ্ছে, এবং যেটা প্রমাণ আমরা দেখছি আমাদের কমেন্ট বক্সে এবং আমাদের যারা কানেক্টেড আছে তাদের থেকে। হান্নান স্যারের কাছে ফেরত যাবো একটা কোয়েশ্চেন নিয়ে। যেহেতু আমরা এখন লকডাউন অবস্থায় আছি, আমাদের যে মাইন্ডসেট এবং মাইন্ডসেটটা একটু ডিস্ট্রাক্টেড বা বলতে পারি যে একটু ডাইভার্টেড হয়ে আছে। সো আমাদের মাইন্ডসেটটাকে আবার রাইট ট্র্যাকে ফেরত আনতে, এবং আমাদের যে মেন্টাল হেলথের কথা কাজী স্যার বললো, ওই মেন্টাল হেলথটাকেও আরো ইনক্রিজ করার জন্য আমরা কি করতে পারি স্যার, যদি একটু আপনার অভিজ্ঞতা থেকে একটু বলেন। খুবই সুন্দর। রাজিয়ার কমেন্টটা থেকেই যদি আমরা শুরু করি, যে আসলে পজিটিভ থাকাটাই হচ্ছে এখন সবচেয়ে বড় মানে স্ট্র্যাটেজি ফর এভরিবডি। আবার কাজীর সাথে যদি বলি, যখনই লকডাউনটা শুরু হয়েছিল আমি নিজেও কিন্তু ঘরে বসেই প্ল্যান করে ফেলেছি যে হোয়াট শুড আই ডু। আমরা যেটা রেগুলার করি, যে আমাদের একটা যেগুলো এক্সট্রা জিনিস পড়ার যে তালিকাটা থাকে সেটাকে আমরা বাড়িয়ে দেই, যে এই জিনিসগুলো এই সুযোগে পড়ে ফেলবো। আর করোনার মতো একটা প্যান্ডেমিক আমরা কেউই কিন্তু আশা করি নাই যে এরকম একটা পৃথিবীতে আমরা কোনো একটা সিচুয়েশনে আসবো যখন সারা পৃথিবীর 7.5 বিলিয়ন পিপল at one given time they all are going to be locked in, এবং এই ধরনের একটা আনফোরসিন সিচুয়েশন কিন্তু কোনো হিউম্যান বিং আমরা এই টেকনোলজি যুগে মানে চিন্তাই করি নাই যে সারা পৃথিবীর সমস্ত কমিউনিকেশন বন্ধ হয়ে যাবে, সমস্ত এয়ারলাইন্স বন্ধ হয়ে যাবে, এবং সাথে সাথে ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো বন্ধ হয়ে যাবে। সেজন্য একটু আগে যে কাজী যে সুন্দরভাবে যে কর্পোরেট লিডারদের যে ডিফারেন্ট ইন্ডাস্ট্রি ওয়াইজ কি ধরনের প্রবলেমে তারা ফেস করছে এবং চ্যালেঞ্জে আসছে,
এবং সেটাকে তারা কিভাবে দেখছে এবং কিভাবে সেগুলো সলভ করলে কোম্পানি কর্পোরেশন সবাই ভালো থাকবে। এটার মধ্যে প্রথম জিনিস হচ্ছে যে আমাদের বিলঙ্গিংনেসটা অর্গানাইজেশনের সাথে আমরা যে একটা ফ্যামিলির অন্তর্ভুক্ত সেভাবে সবাইকে দেখতে হবে এবং আমাদেরকে শেয়ার করতে হবে। নো ম্যাটার আমরা ইকোনমিক্যালি বা ফাইন্যান্সিয়ালি ভালো থাকি আর যাই থাকি না কেন, আমাদের কারেন্ট স্টেটটাকে, রিয়ালিটিটাকে, ওই যে একজন ফিলসফারের কথা বলে যে রিয়ালিটিটাকে অ্যাকসেপ্ট করে ওই 100% ইনকাম থেকে 20% আসলেও যে সার্ভাইভালের জায়গাটা যে রয়েছে এখনো, সেই জায়গায় আমাদেরকে চিন্তা করতে হবে। আমি গতকালকেই দেখছিলাম যে সিএনএন এ আমাদের এই যে সেই টপ ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনের সিইও মানে জেপি মর্গানের সিইও বলছিল যে আফটার করোনা we really have to think about that the economic structure, the system of economic activities that we are running at this moment in the current state of the world, we really need to think and redesign all those things. এবং সে কারণে আমি প্রথমে বলছি যে আমরা করোনা পরবর্তী সময়ে আমাদেরকে চিন্তা করতে হবে একটু বেশি সামাজিক হওয়া এবং আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের সেফটি নেট গুলো আছে কিনা। আজকে বাংলাদেশের আরএমজি সেক্টরটা 30 থেকে 40 বছর একাধারে একটা ডমিনেন্ট গ্রুপে ব্যবসা করেছে, কিন্তু প্রথম কয়েক মাসের বেতন বা কোনো কিছু কিন্তু কোম্পানিগুলো দিতে পারছিল না বা ইন্ডাস্ট্রিগুলো দিতে পারছিল না। কেন? বিকজ তারা সেই বিপদকালীন অথবা সেই সেফটির জায়গাটা চিন্তা করে নেই বলে কিন্তু তারা শরণাপন্ন হতে হচ্ছে সরকারের কাছে, বা আমাদের সবাই শরণাপন্ন হতে হচ্ছে সরকারের কাছে। প্রত্যেকটা অর্গানাইজেশনের বা ফ্যামিলির সেভাবেই চিন্তা করতে হবে যে একটা বিপদকালীন সময় যে কোনো সময় আসতে পারে এবং সেখানে আমাদের সার্ভাইভিং স্ট্র্যাটেজিটা কি হবে। এবং আমরা যে স্টেটই থাকি না কেন, যে একজন টপ সিইও যেন অনেক বেতন ছাড় দিয়েও যেন চলতে পারে, কর্পোরেশনের সবাইকে নিয়ে বাস করতে পারে বা লিভেবল থাকতে পারে, কোম্পানিটাকে বাঁচিয়ে রাখতে পারে, সেটাই এখন মানে সবচেয়ে বড় জিনিস। যে কারণে ওই জ্যাক মা সেদিন বলেছিলেন যে ট্রাই টু মানে কিপ তোমার কোম্পানিটাকে তুমি এখন বাঁচিয়ে রাখো, অন্য কিছু চিন্তা করে না, গ্রোথের কথাও চিন্তা করে না। দিস ইজ এ হাই টাইম টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট থিংস এন্ড ইভেনচুয়ালি এখান থেকে আমাদের অনেক লার্নিং নিতে হবে যে আগামী দিনে আমরা যে ব্যবসা বাণিজ্য ইকোনমিক অ্যাক্টিভিটিস যাই করি না কেন, একটু আগে যে কথা আমাদের নিজেদের মধ্যে আলোচনা হচ্ছিল, আসলে পজিটিভ থিঙ্কিং আসতে গেলেই আমাদের সবাইকে একটু স্পিরিচুয়ালিটির জায়গাটাই যেতে হবে। আমরা সবাই কিন্তু একটু স্পিরিচুয়ালিটি জায়গায় গিয়ে we being as a human being, we have to think about as being a human being or an entity, what is my role while I am actually alive. আমি এই পৃথিবীতে যে কটা দিন বেঁচে থাকবো আমার কি রোল আছে এবং সেটা দিয়ে আমি সমাজের জন্য, দেশের জন্য, প্রতিষ্ঠানের জন্য, আমার সারাউন্ডিং এর জন্য, আমার পরিবারের জন্য এবং যাদের সাথে আমার কমিউনিকেশন আছে তাদেরকে নিয়ে তাদের প্রতি আমার কি দায় দায়িত্ব আছে, এই জায়গাটাতে আমাদেরকে বেশি চিন্তা করতে হবে। এবং আমি অনেক সময় চিন্তা করি যে why the divine power has put the whole humanity in so much deep into trouble that the Almighty did not have any other choice other than putting all of us in lockdown. Why? This is something that it is our achievement that we did not think about our environment. আমরা আমাদের নিজেদের কাজের কথা চিন্তা করি না, সেটার কি ইম্প্যাক্ট হবে সেটা চিন্তা করি না। আমরা অনেক বেশি অন্যের জায়গাটাতে বিচরণ করার চেষ্টা করি এবং অন্যের হক, অন্যের সেই জায়গাটাকে, রাইটটাকে আমরা নষ্ট করে দেই। তো আমাদেরকে আরো অনেক বেশি হিউম্যান হতে হবে ওই সেন্সে যে আমরা ভাবতে হবে যে কোনটা আমার জুরিডিকশন, কোনটা আমার জুরিডিকশন না। একটু আগে কাজী কিন্তু লিডারশিপ নিয়ে কথা বলেছেন। লিডার্স হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড, লিডার্স কিন্তু কাউকে ডেজিগনেশন দিয়ে লিডার বানানো যায় না। আমি যেমন অনেক সময় বলি আই সি লিডার্স এভরিহোয়ার। যখন আমি ফাহাদের দিকে তাকাই আই সি যে তরুণ অনেক লিডার্স বাংলাদেশে আছে যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। যখন আমি কাজীর দিকে তাকাই তখন আমি দেখি অনেক লিডার আছে ট্রেনিং এবং স্কিল ডেভেলপমেন্টে। যখন আমি কর্পোরেশনস গুলোর দিকে তাকাই আই সি বাংলাদেশ হ্যাজ গট many top corporate leaders, those who are running their organization very efficiently and successfully. So leaders
does not have to be always related to in the political context, quote and unquote, যে those who are going to administer the society অথবা রাষ্ট্রের যে কাজ করবে তারাই শুধু লিডার। Leaders are anywhere and everywhere, and I see people, those who are truly benevolent, truly those who are thinking other people's problems and troubles and issues. These are the leaders, because they are always trying to troubleshoot other people's problem. I, being as a teacher, I see বাংলাদেশের শিক্ষাঙ্গনে অনেক লিডার আছে, যে সেই ভালো লিডার শিক্ষাঙ্গনে যে ছাত্রের কথা ভাববে, যে সেই ভালো লিডার শিক্ষাঙ্গনে যে প্রকৃত শিক্ষার কথা ভাববে, সেই ভালো লিডার মানে এডুকেশন সেক্টরে যে ভাববে এখনকার শিক্ষাটা একটু গতানুগতিক বা একটু পুরাতন বা সনাতনী, আমাদেরকে আগামী দিনে শিক্ষা দিতে হবে। সুতরাং লিডার্স কিন্তু এনিওয়ার এভরিওয়ার আছে, তাদেরকে তাদের পটেনশিয়ালটা এবং তাদের মানে তাদেরকে কাজ করার সুযোগটা আমাদের দেশের সমাজের এবং এই সিস্টেমের সেটা করে দিতে হবে। আমাদের কিন্তু অনেক সিস্টেমিক প্রবলেম রয়েছে। বাংলাদেশ হ্যাজ গট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট উই বিং এজ এ কান্ট্রি অথবা একটা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি, yet we are dependent on many other things that are not to be there at this moment. বাংলাদেশ এখন যে পরিমাণ হিউম্যান রিসোর্স আছে, তাদের উচিত প্রত্যেকটা ক্ষেত্রে তাদের পটেনশিয়াল হিউম্যান রিসোর্সকে কাজে লাগানো, নো ম্যাটার এই হিউম্যান রিসোর্স দেশে আছে অথবা বিদেশে আছে। ফর দি সেক অফ দি কান্ট্রি, দেন বাংলাদেশ হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দিজ লিডার্স অথবা এই হিউম্যান রিসোর্সটাকে আমরা কাজে লাগিয়ে আগামী প্রজন্ম এবং আগামী বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব, এবং আমরা পিছিয়ে থাকলে হবে না। এবং আমাদেরকে সায়েন্স টেকনোলজি এগুলোতে বিশ্বাস করতে হবে। এডুকেশন সেক্টরে আমরা বলি যে একটা ছাত্রকে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথ সাথে জেনারেল মানে নলেজ এন্ড জেনারেল এডুকেশন লিবারেল আর্টস, এই জ্ঞানটা দিয়ে যখন আমরা বের করব, তুমি দেখবে যে একটা ছাত্রের বড় কোনো সার্টিফিকেট না থাকলেও তার কর্মক্ষেত্রে সে অনেক বেশি ভালো করতে পারবে। অর্থাৎ তার অ্যাডাপটিভ স্কিল এসে যাবে, যে সে আগামী দিনের এই চ্যালেঞ্জিং ওয়ার্ল্ডে সমস্ত দক্ষতা এবং কাজ করার ওয়ে বের করে নিজেকে স্বাবলম্বী করবে, অন্যের জন্য কর্মক্ষেত্র তৈরি করবে, and she is not going to restrict himself or herself within the periphery of a government job, rather even a job that they are going to think about even giving job. সেই জায়গাগুলোকে আমাদেরকে দেখতে হবে। এই সব কিছুই আসে যখন মানুষ কনফিডেন্সটা ফেরত পায়, কনফিডেন্সটা বিল্ড করতে পারে, এবং সেটাই দিচ্ছি আমরা বিভিন্নভাবে। একাডেমিক অঙ্গনে আমরা দিচ্ছি, একাডেমিকের বাইরে তোমরা দিচ্ছ, এবং কাজীরা দিচ্ছে, বিভিন্ন জায়গা থেকে দিচ্ছে। জ্ঞান আহরণের জন্য শুধুমাত্র একাডেমিক ইনস্টিটিউশন এখন আজকের বিশ্বে আর এনাফ না, একাডেমিক সার্টিফিকেটটাও কিন্তু এনাফ না। সুতরাং এই একটা মানুষকে তার লব্ধ জ্ঞান দিয়ে আগামী বিশ্বে কিছু করে খেতে হবে, চলতে হবে এবং সমাজকে দিতে হবে, সেই আস্থা রেখে ভুলে যেতে হবে যে আমার সো কল টাইটেল অফ লিডারশিপ আমাকে একটা বড় ডেজিগনেটেড কিছু বানিয়ে ফেললে আমি বড় লিডার হয়ে যাব, তা না। সে কারণে আমার খুব ভালো লাগে যখন আমি দেখি যে নানান উদ্যোগ বাংলাদেশেও চলছে। অনেক উদ্যোগের কথা কিন্তু আমরা জানি না, অনেক উদ্যোগের কথা আমরা জানি, যেগুলো আমরা জানি আমরা সবসময় তাদেরকে এনকারেজ করি, এবং আমরা আশা করি যে এদেরকে দেখে, এদের থেকে জ্ঞান নিয়ে অন্যরাও এগিয়ে আসবে, এবং সবাই যদি কিছু মানুষের সমস্যার সমাধান করে, তাহলে সব মানুষের সমাধান একভাবে একদিন চলে যাবে। এবং বাংলাদেশ হ্যাজ গট টু আন্ডারস্ট্যান্ড, এই দেশে কিন্তু ডিজিটাল ডিভাইডের মতো ইকোনমিক ডিভাইড আছে, সোশ্যাল ডিভাইড আছে, এবং আমাদের সোশ্যাল হায়ারার্কি ডিভাইড আছে। এই ডিভিশন গুলোকে আমাদেরকে অনেক ফ্ল্যাট করতে হবে। ফ্ল্যাট করে আমরা বটম পিরামিডটাকে এগিয়ে নিয়ে আসতে পারলে বাংলাদেশ would definitely do good, এবং they are going to do definitely মানে better things compared to other countries, those who are comparable to us. সেই কারণে আমি মনে করি যে এই ক্রান্তি লগ্নে আজকে আমাদেরকে একটু মানবিক হতে হবে, একটু স্পিরিচুয়াল হতে হবে, একটু ফিরে যেতে হবে being an entity, why the divine power has sent me as a teacher, as a trainer, as an entrepreneur. আমার রোল কি, and how should I actually help being an entity? That is something very important. So true, স্যার। আপনি যেটা বললেন অসাধারণ ছিল, এবং আপনি আপনার একটা ব্যাপারে যেটা আমাদের টপিকে উঠে এসেছিল মেন্টাল হেলথ,
এবং কাজী স্যার যে কিছুক্ষণ আগে বললো যে মেন্টাল হেলথ এবং ফার্স্ট এইড দুটো কিন্তু এখন এক জিনিস হিসেবেই মানুষ দেখছে। এই লকডাউনের মধ্যে মেন্টাল হেলথের ইম্পর্টেন্সটা কিন্তু খুব প্রয়োজনীয়। এবং আমাদের আমরা যেটা দেখছি, আমাদের একটি ইনিশিয়েটিভ আছে বিয়ন্ড দ্য প্রেসক্রিপশন, যে প্রেসক্রিপশনের ঊর্ধ্বে থেকে বিভিন্ন ডাক্তাররা এবং মনোরোগ বিশেষজ্ঞরা এসে কিন্তু পরামর্শ দেন। আপনি যদি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেন যে হাউ উই ক্যান ইমপ্রুভ আওয়ার মেন্টাল হেলথ ইন দিস প্যান্ডেমিক সিচুয়েশন, কারণ আমাদের পজিটিভ থাকতে হলে এবং সামনের জন্য প্ল্যান করতে হলে মেন্টাল হেলথ স্ট্রং থাকার কিন্তু কোনো বিকল্প নেই। সো আপনি লিডারশিপের পয়েন্ট অফ ভিউতে মেন্টাল হেলথের প্রয়োজনীয়তার কথাটা যদি একটু বলেন, আমাদের অডিয়েন্স অনেক মানুষ দেখছে, তারা কিন্তু এই জিনিসটা জানতে চায়, প্লিজ। আমাকে নাকি? জি জি জি, কাজী স্যার আপনাকে। কাজী স্যার আপনাকে। ছোট্ট করে অন্য শুনতে গিয়ে আমি আমি এইভাবেই বলবো যে মেন্টাল হেলথের একটা সিম্পল সংজ্ঞা হচ্ছে, যেটা আমি অত ভালো করে জানতাম না, যে অনেক চ্যালেঞ্জ থাকবে লাইফে, তারপরও আমি এনজয় করতে পারি কিনা, মানে অল্পতেই আমি ঘাবড়ে যাই কিনা, বা রিয়েলিটি একসেপ্ট করতে না পেরে আমি কি কল্পনার জগতে চলে যাই কিনা, আস্তে আস্তে তো তখন ওই যে বা অযথাই এংজাইটিতে ভুগি কিনা। তার মানে থাকবে অনেক চ্যালেঞ্জ, কিন্তু আমি এর মধ্যে হাসতে পারবো, এর মধ্যে কাজ করব, আবার চ্যালেঞ্জকে মোকাবেলা করবো। সহজ ভাষায় বললাম আমি, অনেক কঠিন ভাষায় বলে অনেক মানুষ আছে। এখন কে মানে পারবে তাহলে এই যে সহজ ভাবে এই নেওয়াটা, যে কিনা মানে একসেপ্ট করতে পারবে রিয়েলিটি, একটু রিপিট হচ্ছে কথাটা, কিন্তু পাশাপাশি এই মানুষটাকে কিন্তু প্রেজেন্ট মোমেন্টে থাকতে হবে। কিন্তু এরা করে কি, মেন্টালি মানুষ যারা একটু ডিফিকাল্ট হয়, পাস্টে বাস করে খুব। ছোটকালে কোনো একটা ঘটনা হয়েছিল, আরেকবার কোনো একটা চ্যালেঞ্জ হয়েছিল, কিছু হয় নাই, তা আমাদের আবার বোধহয় এরকম হবে, তখন বাবাকে হারিয়েছিলাম, এখন বোধহয় মারে হারাবো, এগুলো সব মাথার ভিতরে। মানে আমরা বলি কি, আমরা হরর মুভি দেখি না, যারা মেন্টালি একটু ডিটেইলড হয় তারা না নিজেরা হরর মুভি বানায়। এগুলো কিন্তু কিছুই ঘটে নাই, কিন্তু মেন্টালি বানাতে থাকে। আমি তাদেরকে মজা করে বলি, আরে ভাই মুভি যখন বানাইবেন কমেডি বানান, ড্রামা বানান, অন্যান্য কিছু বানান, অ্যাকশন মুভি বানান, যে কিভাবে মিশন ইম্পসিবল করে ফেললো। ওই যে ডেইলি স্টার, সেবা XYZ মিলে কি চমৎকার মিশন সেভ বাংলাদেশ, হ্যাঁ, মানে মিশন এরকম করেন। মানে এটা করে কি, প্রেজেন্ট মোমেন্টে না থেকে হয় পাস্টে আছে অথবা ফিউচারে আছে। আরে ভাই, অল উই হ্যাভ ইজ দ্য প্রেজেন্ট মোমেন্ট। এই মুহূর্তে আমার প্রতিটা শব্দ বলবো, আপনাদের দুজনের অল্টারনেটিভ চোখের দিকে তাকাচ্ছি, আর ভাবছি যে আমাদের যারা অডিয়েন্স শুনছেন, এখনো শুনবেন না শুধু, যারা পরেও দেখেন, এমনও অনেক অনেক হয়। তো ওনাদেরকে আমি কি ভ্যালুটা অ্যাড করলাম, আমি যত প্রেজেন্ট মোমেন্টে থাকবো তত আই উইল গিভ মাই বেস্ট। আমি সবাইকে এটাই বলবো, ফোকাস করতে, রাইট হিয়ার রাইট নাও। কি বলবো, এই প্রসঙ্গে একটু বলা দরকার, সেটা মেজর স্টকডেল হোক, যে কিনা ভিয়েতনাম ওয়ারে POW হয়েছিল। তো গুড টু গ্রেট বইতে, ওই বিখ্যাত বই গুড টু গ্রেট বইতে জিম কলিন্স তার ইন্টারভিউ করেছিল। সে বলছিল যে হোয়াট ইজ দ্য স্টোরি, আপনি অনেকে মারা গেল, আপনি মারা গেলেন না। বলে যে আমি যখন আটকে গেলাম, আমার সাথে তো আরো কয়েকশো আমেরিকান সোলজার আটকে গেল, আমার ফার্স্ট চিন্তা হলো, ও তো ইনশাল্লাহ বলে নাই, আমি ওর পক্ষে ইনশাল্লাহ বলতেছি আর কি, যে ইনশাল্লাহ এখান থেকে বেরোবো। আচ্ছা, সে বলছে গড উইলিং আই উইল গো টু আমেরিকা, আমার ফ্যামিলির সাথে, এক নম্বর। কিন্তু সেকেন্ডটাই কিন্তু ডিফারেন্স করছে, অবাক হবেন শুনলে, খুব রেলেভেন্ট এই কোভিড টাইমে। উনি সেকেন্ড যে কাজটা করছে, ইট ইজ নট গোয়িং টু বি ইজি, আই হ্যাভ টু গো থ্রু সিরিয়াস হার্ডশিপ, আমাকে পানিশমেন্ট খেতে হবে, টর্চার খেতে হবে। কিন্তু ওনার অনেক জুনিয়র কলিগরা, ক্যাপ্টেন, লিউটেন্যান্ট, কি হয়েছে একদম ওখানে গল্পগুলো আছে। ওই গল্প ওরা বলতেছে, আমার তো প্রায় 9 মাস হয়ে গেল, ক্রিসমাসের কাছাকাছি আসছে, ওদের মনে দয়া হবে, এই ক্রিসমাসের আগেই বোধহয় আমাদেরকে ছেড়ে দেবে, ছাড়লো না। তারপরে কয় আমাদের যেমন তারপরে আসে যে ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি আসে, বা পহেলা বৈশাখ আসে, আমি সব তো জানি না, ওদের আমেরিকান হলিডেজ আসে একটার পর একটা, এবার মনে হয় ছেড়ে দেবে, আমরা তো গুড বিহেভিয়ার করছি, ছাড়ে নেই। স্টকডেল ভেবেছি ইট মাইট টেক 4-5 ইয়ার্স,
আর অন্যরা ভাবছে 1 বছর হয়ে যাবে। অনেক মানুষ নট মারা গেছে বিকজ তাদেরকে মারা হয়েছে, তাদের লার্নড হেল্পলেসনেস একটা ওয়ার্ড আছে, তারা লার্ন করেছে হেল্পলেসনেস, কেউ তাদের শিখায় নাই, নিজে নিজে ভাবছে আমার হবে না। কয়জন আছে আপনি বলেন এখানে যারা শুনছে খুব ভালো, যারা আসলে শুনতেছে না তাদের কাছে রিচ করবো কেমনে এটাই ভাবতেছি, যারা শুনতেছে তার মানে তারা খুবই ভালো। এই যে একটা দেখেন মাইন্ড মানে মেন্টাল জিনিস, লাস্ট কথা বলে শেষ করতে পারবো না, কিছু মানুষ খুব ফ্রেজাইল। নাসিম তালেব, যিনি কিনা ওই লেবানিজ আমেরিকান ইন্টেলেকচুয়াল, ওনার যে বই অ্যান্টি ফ্রেজাইল বইতে পড়বেন, যেটা আমার লাইফের অন্যতম বেস্ট ভ্যালু সিস্টেম। উনি বলছেন মোস্ট পিপল ফ্রেজাইল, ওই যে পাঠাইলে প্লেনে দেখা যায় না একটা গ্লাসের মধ্যে ফ্রেজাইল লেখা ভেঙে যাওয়া, তার মানে মনে হয় ফাহাদের কপালে আমার কপালে ফ্রেজাইল লেখা থাকলে মানলে খুব সহজেই ভেঙে পড়ি। কিন্তু বাংলাদেশিরা কিন্তু, বাঙালিরা কিন্তু নাম আছে, আমরা কিন্তু রিজিলিয়েন্ট। হ্যাঁ, একটা বন্যা একটা ঝড়, স্যার আগেও রেফারেন্স দিয়েছেন, আগে লক্ষ লক্ষ মারা গেছে সাইক্লোনে 19, যেটা সবচেয়ে অনেক বছর আগে, সালগুলো ভুলে যাই, ইভেন আইলা, তারপরে আরো অনেক কিছুতে অনেক মানুষ, কিন্তু দিন দিন কিন্তু আমরা ক্যাপাসিটি বিল্ড করছি, আমরা রেজিলিয়েন্ট হচ্ছি। আমার ফাইনাল কথাটা হলো, আমি ইভেন রেজিলিয়েন্টও না, আমি পক্ষ হলো অ্যান্টি ফ্র্যাজাইলের। এটা অনেকবার অনেকে হয়তো শুনেছে। এর মানে হলো আমাকে এক একটা চ্যালেঞ্জ আসে, আমি মরে যদি না যাই তার মানে আমি আরো স্ট্রঙ্গার, আরো বেটার। কিছুটা ইসের মতো একটা বাতাসে, এই যে এখন বাতাস হচ্ছে কিন্তু আবার এখানে দেখলাম পিছনে জানলা বাড়ি খাচ্ছে, একটু আওয়াজ হচ্ছে, তো একটা বাতাসে কিন্তু একটা মোমবাতি নিভে যাবে, কিন্তু একটা জঙ্গলে যখন গাছে আগুন লাগে, অস্ট্রেলিয়ায় আমরা কিন্তু দেখলাম গত 6 মাসে, আগুন লাগলে আরো বাতাসে আগুন বাড়ে। আপনার ভিতরে যদি আগুন বড় থাকে, আপনি যদি ভাবেন যে আমি ওভারকাম করব, আমি হার্ড ওয়ার্ক করব, হ্যাঁ আমি রিয়েলিটিকে মেনে নিয়ে যা করা সম্ভব সেটা করব, প্রেজেন্ট মোমেন্টে থাকবো, কোথায় মেন্টাল হেলথ আপনারা ধরবে বলেন তো? আই এম ভেরি কনফিডেন্ট যে অনেক স্ট্রং একটা লাইফ করতে পারবেন এবং ওভারকাম করে এই গল্পগুলো মানুষকে বলতে পারবেন, ইয়েস আই ওয়েন্ট থ্রু কোভিড-19 টাইম এন্ড মাশাআল্লাহ আই ওভারকেম। অসাধারণ অসাধারণ একটি ওভারভিউ কাজী স্যার দিলেন, এবং আমরা দেখতে দেখতে কিন্তু 1 ঘন্টা 10-11 মিনিট শেষ হয়ে গেছে, এবং আমাদের অডিয়েন্স কিন্তু এখনো অনেক অডিয়েন্স সাথে আছে, অনেকগুলো কমেন্ট এসেছে, অনেকগুলো ওভারভিউ দিয়েছেন হচ্ছিল বিভিন্ন যারা দেখছে, সবার কমেন্ট আসলে এখন নেওয়াটা সম্ভব না। আমরা শেষ করবো হলো আপনাদের দুইজনের কাছে, ভবিষ্যতের বাংলাদেশ আপনারা কিভাবে দেখতে চান, কিরকম দেখতে চান? কারণ একদিন আমাদের এই দুর্যোগকালীন সময়টা শেষ হবে এবং আমরা কিন্তু আবার নর্মাল লাইফে ফেরত আসবো, যদিও এখনো বলা হচ্ছে দিস ইজ দ্য নিউ নর্মাল, বাট আমরা চাই যে আমরা আবার আমাদের রেগুলার লাইফে ফেরত আসি, সবখানে আগে যেরকম যেভাবে করতাম সবগুলো আগের মতনই থাকুক। তো স্যার আপনারা, হান্নান স্যারের কাছে আমি কোয়েশ্চেনটা শেষ দিয়ে দিব যে লাইক ভবিষ্যতের বাংলাদেশ স্যার আপনি কিরকম দেখতে চান, আপনি যদি আপনার ফিডব্যাকটা দেন বা আপনার ওভারভিউটা দেন ভবিষ্যতের বাংলাদেশের। সবাইকে এইটুক স্বীকার করতে হবে যে কোভিড-19 এর যে অ্যাগ্রেশন এখন সারা পৃথিবী জুড়ে আসছে, সেটার একটা ভালো প্রভাব বাংলাদেশেও যাবে। আমরা অনেকেই কিন্তু স্বজন হারাবো, বা আমরা আমাদের দেশের অনেক ইকোনমিক অথবা আমাদের পারিবারিক বা বিভিন্ন ভাবে আমরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হব। কিন্তু সেখান থেকে শিক্ষা নিয়ে একটু আগে যে কথা বলেছো যে আমরা সবাই কিন্তু আবার এক সময় আবার আমাদের আগের জায়গাটায় ফিরে যাব, এবং সেখানে আমাদের আবার সেই সোশ্যাল ডিস্টেন্সিংটা আমরা ওই ব্যারিয়ারটা উঠিয়ে দিয়ে আমরা সবাইকে আবার হাগ করব, সে জায়গায় ফিরে আসবো। তবে আমি শুধু বলবো যে আমাদের মনের জায়গাটাতে আমাদেরকে এখন থেকে কিছুটা কাজ করে নিতে হবে, যে আমাদেরকে ভাবতে হবে যে এই প্যান্ডেমিক থেকে, এই ধরনের একটা লকডাউন থেকে আমাদের কিছু লার্নিং নিয়ে আমরা যেন আরো বেশি সামাজিক হই, এবং আমরা যেন অন্যের প্রতি আরো অনেক বেশি কেয়ারিং হই, এবং দেশ সমাজ সবাইকে নিয়ে এগিয়ে যেতে গেলে ত্যাগের কোনো বিকল্প নেই। সেই ত্যাগটা আমাদের সবাইকে কোনো না কোনো ক্ষেত্রেই করতে হবে। এবং আমি জানি যে আমাদের অনেকের কম বেতনে চাকরি করতে হতে পারে, অনেকের চাকরি হারাতে হতে পারে, অনেকের কাজী যেটা বলেছে অনেক বড় বড় কন্ট্রাক্ট ছেড়ে কন্ট্রাক্টের ফিগার গুলো কমে যেতে পারে। সেই জায়গাটাতে নেমে এসেও আমাদের সেবার জায়গাটাই, যে ইয়েটা আছে, সেই লক্ষ্যটাকে রেখে আমাদেরকে কাজ করতে হবে। এবং আমি আশা করি যে এই প্যান্ডেমিকের পরে আমরা আমাদের সবাই যখন আবার
একত্রিত হব, দেখা হবে, তখন আমরা আসলে মন থেকে পূর্বের জায়গাটাতেই ফিরে যাব। কারণ আমরা মানে সামাজিক জীব, আমরা আন্তরিক এবং আমরা কেয়ার করি। বাংলাদেশকে আমি যেভাবে দেখি, বাংলাদেশ সবসময় কিন্তু কোনো না কোনো মানে টার্ময়েলের মধ্য দিয়ে যাচ্ছে, হোক এটা ন্যাশনাল সাইকি অথবা ন্যাশনাল ট্রাবল অথবা ইকোনমিক ট্রাবল অথবা যুদ্ধ অথবা সাইক্লোন অথবা ফ্লাড বা ডিজাস্টার। যাই হোক, বাংলাদেশি একটা জাতি যেটা যে কোনো দুর্গম সময়েও কিন্তু সেটা আবার ওই চ্যালেঞ্জটা নিয়ে এগিয়ে যায় এবং তারা কিন্তু ঠিকই আবার ঘুরে দাঁড়ায়। তো সেই জায়গাটাই আমরা আবার ঘুরে দাঁড়াবো এবং আমার বিশ্বাস যে আমাদের যত লসই হোক, ইকোনমিক ইন্ডিকেটরে যত লসই হোক, আমরা কিন্তু সামাজিকভাবে আবার কাজ করে সেই জায়গাটায় ফেরত আসবো এবং আমাদের সবার ওই দীপ্ত আগ্রহটা থাকতে হবে যে আমরা বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাব। আমাদের আর কোনো চয়েস নাই, বাংলাদেশকে এগিয়ে না নেওয়া ছাড়া আমাদের কোনো চয়েস নাই। আমাদের আগামী প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর দেশ রেখে যাব, এই প্রতিজ্ঞা নিয়েই আমাদেরকে কাজ করতে হবে। এখানে ছোট্ট করে একটা কথা বলি, এই পেন্ডিং এর সময় আমাকে অনেকে বলেছে যে স্যার, ইভিন বিং এ নর্থ আমেরিকান পাসপোর্ট হোল্ডার ইউ শুড লিভ, ইউ শুড গো ব্যাক টু ইউর মানে ওই কান্ট্রিতে। আমি বলেছি শোনো, দেয়ার ইজ নো সেকেন্ড হোম ফর মি, যে বাংলাদেশ ইজ মাই ফার্স্ট হোম অ্যান্ড মাই গ্রেভিয়ার ইজ মাই সেকেন্ড হোম। সুতরাং ওই আমরা কে কোথায় পালিয়ে বেড়াবো সেটা নিয়ে চিন্তা করলে লাভ হবে না। এই প্যান্ডেমিককেও আমরা ফেস করতে হবে। হ্যাঁ, অফকোর্স আমরা সেফটি মিজার নেব, আমরা সোশ্যাল ডিস্টেন্সিং করব, সেফটি মিজার নেব, যত গাইডলাইন সরকার দিচ্ছে, হেলথ সিস্টেম দিচ্ছে, আমরা সেটা মেনে চলবো এবং আমাদের মনে মনে একটা দীপ্ত আগ্রহ থাকবে যে আমরা আবার সবাই বেঁচে থাকবো এবং ভালোভাবে কাজ করব, কাজ করে যার যার প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবো। দেশ ওইভাবেই আগাবে। যখন তোমার প্রতিষ্ঠান আগাবে, যখন ওর প্রতিষ্ঠান আগাবে, যখন আমাদের প্রতিষ্ঠান আগাবে, তখন দেশ না এগিয়ে পারবে না। তো সবার জন্য শুভকামনা রইল যে আমরা সেই স্পৃহা নিয়ে যেন কাজ করতে পারি। থ্যাংক ইউ স্যার আপনার মূল্যবান মন্তব্যের জন্য। আমরা শেষ করব আমাদের কাজী এম আহমেদ স্যারের ভিশন বা ভবিষ্যতে বাংলাদেশকে আপনি কিভাবে দেখতে চান, এবং আপনি যেহেতু ইউথদেরকে নিয়ে বেশিরভাগ সময় কাজ করেন, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে না ওভারঅল, যদি এই দুটো ব্যাপারকে একসাথে বলেন, আমরা আপনার মন্তব্য নিয়ে আজকের লাইভ পডকাস্টটি শেষ করব। মাইক্রোফোনটা একটু অফ আছে আপনার। মাইক্রোফোনটা অফ আছে। রাইট, জি, এখন ভদ্রতা করতে গিয়ে নিজের কথাই শোনাতে পারিনি। তো হান্নান ভাইয়ের কথাকেই আমি কিছুটা একো করব যে আমার এই মানে 9 মাসের স্বাধীনতা যেই দেশ করতে পারে, এদিকে তো অনেক দেশের কথা আর বললাম না, মানে আমরা দেখিয়ে দিতে পারি। সেকেন্ড হলো যে আগে বলেছি যে আমরা যেই পরিমাণ রেজিলিয়েন্ট, আমার আসলে আমাকে প্রশ্ন করলে একটু কঠিন, আমি বেশি পজিটিভ কথা বলি, কিন্তু পজিটিভ কিন্তু হালকা ভাবে পজিটিভ থাকার সুযোগ নেই। রিয়েলি আমাদের কিন্তু ডেথ রেট এখন বাড়ছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু অন্য অনেক দেশের তুলনায় আমাদের যে নাম্বার অফ পিপল, অলরেডি বোঝা যাচ্ছে আমরা রেজিলিয়েন্ট। পৃথিবী কিন্তু অলরেডি সিগন্যাল পেয়ে গেছে আমরা আমরা ডুইং মানে গুড, গ্রেট বলবো না, কারণ আমরা এর মধ্যেও কিন্তু কাজও করছি, প্যান্ডেমিকেও আছি। আমি জানি না আমার কথা শুনে আমাকে বিরক্ত হতে পারে, আমরা কিন্তু কাজ থেমে নাই। হ্যাঁ, মানুষজন এবং আমাদের যে লিডারশিপ, হাসিনা যেইভাবে একটা প্রোগ্রাম দিচ্ছে গরিব মানুষের জন্য, ঈদের আগে উইমেনদের জন্য টাকা, আমি কিন্তু আই এম প্রাউড অফ, আমি কোনো কেউ ভাববে যে এই আওয়ামী লীগের কথা বলছি নাকি, মোটেও না। আই এম ভেরি ফিয়ার্সলি নন পলিটিক্যাল, পিপল হু নো দ্যাট আই এম নট পার্ট অফ এনি পলিটিক্স, কিন্তু আই হ্যাভ টু স্যালিউট when I see any leader, মানে কেমন চোখে পানি আসার মতো লিডারশিপ আমি দেখছি এখন। এই সময় একটা মা, উনি যে মাদার অফ হিউম্যানিটি, আগে যদি তাকে ক্রিটিসিজম করা হয়ে থাকে বিরোধী দল, আমি জানি না এখন তারা কি বলছে। তো লাস্ট কথা হবে আমার এরকম যে আমি কেন অত্যন্ত সুন্দর একটা ভবিষ্যতে বিশ্বাস করবো না, যেখানে আমি দেখি এখন চাকরির চেয়ে ছেলেমেয়েরা এই টেকনোলজি বা আরো নতুন নতুন ইনোভেটিভ সমাধান করছে। কতগুলো স্টার্ট আপ প্রোগ্রাম আছে বাংলাদেশে, এক্সেলারেটর, ইনকিউবেটর। আমি বলবো যে একটা বয়সের সময় আমরা পেয়েছি 2 জন ডেভেলপমেন্ট সেক্টরে, লেটস সে প্রফেসর ইউনুস আবেদ, কিন্তু এরপরে হয়তো আরো অনেক, লিস্ট করলে বেশি বড় হয়ে যাবে। কিন্তু এখন আমি আগামীর বাংলাদেশ দেখছি, নট অনলি ইভেন ইউ ফাহাদ, ইউ আর ইনক্লুডেড, বাট আরো ইয়াং একটা জেনারেশন, তারা না খুব ওনারশিপ নিয়ে কাজ করছে।
হ্যাঁ, একটা পার্ট তো আছে, কেউ যদি ড্রাগ এডিক্ট হয়ে থাকেন, কেউ যদি কনফিউজ থাকেন, কিন্তু এমন একটা নাম্বার, আগে যে নাম্বারটা হতো যে 100 জন আছে, এখন আমি দেখছি 1 লক্ষ আছে, 1,000ও না। আমি কেন স্পোর্টস পাবো না? আমি এটাই বলবো। হুম, আমি এটাই বলবো। তবে পজিটিভের মধ্যে আমি একটা বই পড়েছিলাম, মনে বললাম, একটু বুকিশ ভাববেন না, কিন্তু আমি এগুলোকে অ্যাপ্লাই করি। হ্যাঁ, বইটার নাম হচ্ছে রিথিঙ্কিং পজিটিভ থিঙ্কিং। আই থিঙ্ক রাজিয়া রহমান বৃষ্টি ওটা বলছেন না, যখন বলছেন খুব পজিটিভ, আমি প্যান্ডামিক, মানে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, আমি যেখানেও পড়েছি, ওখানকার প্রফেসর উনি, ওনার হাজব্যান্ড ওয়াইফ, গ্যাব্রিয়েল ওটেনজেন, ওই বইটাতে দেখিয়েছেন মানুষ আম, খুব উইশ করে। এই যে আমরাও কি উইশ করছি এখন না, ইনশাল্লাহ সব ভালো হয়ে যাবে, এটা করে, ঠিক আছে। নেক্সট হলো আরেকটা ও আছে, ওকে বলে যে আউটকাম, আউটকাম ভালো হবে, আমাদের সব ভাগ করবো আমরা, সব অনেক কিছু। কিন্তু থার্ড ওটা, মানে থার্ড লেটারটা হলো আরেকটা ও, ও বলছে যে অবস্টেকেল গুলো কি। এটা নিয়ে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ আলাপ করলাম। এই অবস্টেকেল নিয়ে ফোর্থ হচ্ছে পি, পি ফর প্ল্যান। তুমি বলছো গ্রুপ, WOOP, একটা সিস্টেম বের করছো। উইশ করো, ঠিক আছে, আউটকাম কি সেই উইশে, সেটাও ঠিক আছে, কিন্তু এই প্রসেসে অবস্টিকেল গুলো কি, তুমি যদি ওইটা ভেবে প্ল্যান না করো, তাহলে এই উইশফুল থিঙ্কিং এ থেকে যাবে। তো আমি কিন্তু হালকা থিঙ্কিং না, আমি ওয়ার্স্ট কেস সিনারিও চিন্তা করেছি। আমার ওয়ার্স্ট কেস একটা তো মৃত্যু হতেই পারে, কিন্তু অবাক হবেন না, আপনার যে কেউ হতে পারে, এটা আল্লাহ তাআলা যখন যা লিখে রেখেছে। কিন্তু সেকেন্ড ওয়ার্স্ট কেসে ভেবেছি আমি বেঁচে আছি। ওই আমাদের কি বলবো, জ্যাকমা কিন্তু এক্স্যাক্টলি বলেছে, ফরগেট অ্যাবাউট এভরিথিং, আপনি যে বেঁচে আছেন মনে করেন প্রফিট করে ফেলছেন অলরেডি। বলছে বেঁচে আছেন, কোম্পানি বাঁচলে তো কথাই নেই, আরো বিরাট, কিন্তু হিউম্যান বিং হিসেবে আপনি বেঁচে আছেন। এই ভাই, একসময় আপনি কোম্পানিটা করছেন না, এটা আপনিও করবেন। তো এইরকম আমার অনেক অনেক আশা, এবং স্যারের সাথে একাত্ম হয়ে বলবো যে সত্যি উইল টেক বাংলাদেশ ফরওয়ার্ড, and this will be such a great thing to see in future. Thank you. অসাধারণ, অসাধারণ আপনাদের দুইজনকে মূল্যবান সময়ের জন্য। এবং আমি একটি ইনিশিয়েটিভের কথা বলতে চাই, যেটা আমরা ইন্সপায়ারিং বাংলাদেশ থেকে নিয়েছি। যেহেতু ইন্সপায়ারিং বাংলাদেশে আমরা সবাইকে নিয়ে আমরা একটি ইন্সপায়ারিং বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা আগাচ্ছি, এবং আমরা খুব শীঘ্রই আমাদের যে প্ল্যাটফর্ম এটা লঞ্চ করতে যাচ্ছি, এবং লঞ্চ করার আগেই কিন্তু আপনাদের সাথে এই মত বিনিময় করা, এবং একটি আমাদের যে প্ল্যানিং, এটা আমরা একটু শেয়ার করবো। এটা হচ্ছে আমরা একটি শিক্ষাবৃত্তি চালু করছি, সংকটকালীন শিক্ষাবৃত্তি। আপনারা জেনে থাকবেন যে বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজে যারা বাইরে থেকে এসে পড়াশোনা করে, যাদের আর্নিং এর অন্যতম একটি মাধ্যম তাদের টিউশনি, যে টিউশনি করে তারা তাদের জীবিকা নির্বাহ করে, বা তাদের টিউশন ফিজ বা তাদের রেগুলার খাওয়া দাওয়ার ব্যাপারটা চালায়, যারা হোস্টেলে থাকে বা মেসে থাকে বা হলে থাকে, তারা কিন্তু এখন অনেক সমস্যায় আছে, যারা অনেক কষ্টে আছে, যাদের টিউশনি এখন তারা করাতে পারছে না এই প্যান্ডেমিকের কারণে, এবং সবচেয়ে বড় যে সমস্যা, তারা পরিবারকে নিয়ে চলতে খুব কষ্ট হচ্ছে। সো আমরা তাদের জন্য একটি বৃত্তি চালু করতে যাচ্ছি আমাদের ইন্সপায়ারিং বাংলাদেশ থেকে, এবং আমাদের সাথে সহযোগিতায় আছে এনআরবি সাপোর্ট, আমাদের নন রেসিডেন্সিয়াল বাংলাদেশিদের একটি গ্রুপ নিয়ে আমাদের একটি ইনিশিয়েটিভ এনআরবি সাপোর্ট, যেখান থেকে আমাদেরকে সহযোগিতা করছে আমাদের প্রবাসী বন্ধুরা এবং প্রবাসী আমাদের যারা আছে। তো আমি চাবো যে আপনাদের মধ্যে থেকে যারা দেখছে, এখনো অনেক মানুষ আমাদের সাথে দেখছে, যারা আমাদের সাথে সংকটকালীন শিক্ষাবৃত্তি, আমরা এই প্রজেক্টটির নাম দিয়েছি অনির্বাণ, যেখানে আমরা 500 স্টুডেন্টদেরকে 2,000 টাকা করে এককালীন শিক্ষাবৃত্তি দেব, যাতে তারা এই সংকটকালীন সময়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে, তাদের মধ্যে যেন ওই ব্যাপারটা কাজ না করে যে তাদের বের হতে হবে এবং তাদের জীবন অচল। সো আপনারা যারা আমাদের এই ইনিশিয়েটিভটার সাথে যুক্ত হতে চান, ফিল ফ্রি টু কানেক্ট উইথ আস, এবং আশা করি আমরা স্যাররা যেটা বললেন, এখনই সময় হচ্ছে কোলাবোরেশনের, একসাথে কাজ করার। কারণ এই সময়টাতে যতই আমরা একসাথে কাজ করতে পারবো, ততই কিন্তু আমরা সমৃদ্ধ এবং শক্তিশালী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আরো এগিয়ে যেতে পারবো। তো এটা বলেই আজকের লাইভটি আমরা শেষ করছি। 1 ঘন্টা 25 মিনিট কিভাবে চলে গেল আমরা জানি না, অনেক কোয়েশ্চেনও কিন্তু এখনো আছে, এবং স্যাররা কিন্তু লাইভটা শেষ হওয়ার পর কিন্তু সব কোয়েশ্চেন দেখতে পারবে, এবং আপনাদেরকে রিপ্লাই বা আপনাদেরকে যে কোনো ধরনের কোয়েশ্চেনের উত্তর দিতে পারবে। সো ধন্যবাদ স্যার আপনাদেরকে, হান্নান স্যার এবং কাজী স্যার, আপনাদের মূল্যবান সময়ের জন্য। আশা করি আমরা যখন আবার লকডাউন শেষ করে
ফিরে আসবো নতুন জীবনে, বা আমরা যদি ফিরে নাও আসি, আমরা যদি এটা নিয়েও থাকি, কিভাবে আমরা আরো স্ট্রং ওয়েতে থাকবো, ওটা নিয়ে আমরা একসময় আবার ডিসকাস করব। তো এটা বলেই আজকের লাইভটি আমাদের শেষ করতে হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারকে নিয়ে বাসায় থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ ফাহাদ, ধন্যবাদ কাজী।